চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ, আমার সর্বনাশ, আমার সর্বনাশ, আমার সর্বনাশ। তাহলে কথা দাও সারাটা জীবন এমনি করে আমার পাশে পাশে থাকবে, তুমি কথা দাও। কথা দিলাম পাখি, আমি কথা দিলাম। আমিও তোমাকে কথা দিলাম, কথা দিলাম, লা 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 লা। আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। ফুলেতে যেমনই গন্ধ থাকে, যেভাবে ছন্দ থাকে, ফুলেতে যেমনই গন্ধ থাকে, সুরেতে যেভাবে ছন্দ থাকে, তেমনি করে আমরা দুজন রব সেদিনে ওরাতে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম। তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা দিলাম, আমি কথা আমি কথা আমি কথা আমি কথা দিলাম। আমি কথা দিলাম। পাগল 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 পাগল, ধর ধর, পাগল পাগল। এই, কে তুমি? বলো নেই কোনে তুম করে বাড়ির ভিতরে ঢুকে পড়লে, তুমি কে? আমাকে বাঁচান, আমি পাগল নই। ওরা আমাকে পাগল বলে ঠেল মারে, মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলবে। কোথায় কোথায় গেল, কোথায়? এই যে একটা ভদ্রলোকের বাড়িতে ঢুকে পড়েছিস বলে মনে করছিস না তোকে বাঁচাবে, আর তুইও বেঁচে যাবি। আয় বাইরে বেরিয়ে আয় বলছি। দেখি তোমরা ওর সাথে এইভাবে ব্যবহার করছো কেন? কি করেছে কি ও? আরে মাসিমা বলবেন না মাসিমা, ওই বুড়ো বজ্জাতটা এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়ায়, আর কার কোলে বাচ্চা দেখলে আদর করতে যায়। প্রথমে ভাবতাম পাগল, কিন্তু না, ও আসলে একটা ছেলে ধরা পাগল সেজে আছে। ওকে না মারলে এই গ্রামকে বিপদের হাত থেকে বাঁচাতে পারবো না। চুপ করো। বাচ্চা দেখে যে আদর করার জন্য হাত বাড়ায়, সে হাত কখনো ছেলে ধরার হাত করতে পারে না। সে হাত হলো পিতৃ স্নেহের হাত। যাস শালা, এ তো উল্টো কেস হয়ে গেল রে। সে আপনি যতই চেষ্টা করুন ওকে বাঁচাবার, ও শালা আমাদের হাতেই মরবে। পারবে না। একবার যখন ও এই বাড়িতে ঢুকে পড়ছে, তখন তোমরা ওকে কেউ মারতে পারবে না। কে বাঁচাবে? আপনি? হ্যাঁ, তাই এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে না গেলে আমি কিন্তু আমার স্বামীকে ডাকতে বাধ্য হব। এই, আমরা যাচ্ছি, তবে আমরাও শালা তককে তককে থাকবো। আর রাস্তায় বেরোলে এই শালাকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আসি মাসিমা। চল পবন। এই যে তোমার আর কোনো ভয় নেই, ওরা চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, এবার একটা সত্যি কথা বলো তো, ওরা তোমাকে এইভাবে মারতে চাইছিল কেন? তুমি কে? আমি আমি একটা পাগল গো, আমি একটা পাগল। তাই তো সবাই আমাকে দেখলে ঢিল ছুড়ে ছেলে ধরা বলে মারতে আসে। কিন্তু বিশ্বাস করো, আমি ছেলে ধরা নই, আমি পাগল নই। আমিও এক সময় তোমাদের মতো মানুষ ছিলাম গো, সুস্থ স্বাভাবিক মানুষ। এই নিশিগঞ্জ সদর হাসপাতালে
ওয়ার্ড বয়ের চাকরিও করতাম। নিশিগঞ্জ হাসপাতাল। কোন সাল মনে আছে? তুমি কোন সালে ওই হাসপাতালে জয়েন করেছিলে বলো, মনে আছে? না 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 না, আমার আমার কিচ্ছু মনে নেই। ও আমার মাথাটা কেমন করছে। জল খাবে? জল খুব কষ্ট হচ্ছে। না, পারলে আমাকে একটু বিষ দাও না গো। কারণ আমার এই দেহটাকে আমি আর ধরে রাখতে পারছি না। তবুও তো বয়ে বেড়াতে হবে। জানি না, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে মধ্য বললেই তোর বলা যায় না। আজ থেকে 20 বছর আগে এই চন্দ্রাজ চিরাই যে আত্মহত্যা করতে ভেবেছিল, কিন্তু পারেনি। জানো সে পারেনি। কি নাম বললে? চন্দ্রনাথ চ্যাটার্জি। নামটা ভীষণ চেনা চেনা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম পার্বতী চ্যাটার্জি? হ্যাঁ, আমি পার্বতী চ্যাটার্জি। কিন্তু তুমি জানলে কি করে বলো না? পারছি না, কিছুতেই মনে করতে পারছি না। সব যেন ঝাপসা হয়ে গেছে। সেই দিনটা ছিল অমাবস্যা রাত, মঙ্গলবার 27 আষাঢ়। সারাদিন ধরে তুমুল ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, সেটাই তো ছিল আমার জীবনে চরম অভিশাপের দিন। সেই দিন মাঝ রাত্রে একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, একটা কন্যা সন্তান। হ্যাঁ, তুমি ঠিক বলছো। তারপর রাতের অন্ধকারে সেই বাচ্চাটা চুরি হয়ে যায়। হ্যাঁ, ওই দিন তো আমার বাচ্চাটা চুরি হয়ে গিয়েছিল। কিন্তু তুমি জানলে কি করে বলো না? তুমি জানলে কি করে? কারণ আমি নিজেই ওই আপনাদের সন্তানটা চুরি করে শয়তানটার হাতে তুলে দিয়েছিলাম। কার হাতে? কার হাতে তুলে দিয়েছিল? বলো না কার হাতে? চুপ করে থেকো না। বলো কে সে শয়তান? তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন মিস্টার চন্দ্রনাথ চ্যাটার্জি। সেদিন যদি হাসপাতালের বেড থেকে আপনাদের বাচ্চাটা চুরি হয়ে গিয়েছিল, তাহলে আমি কে? সত্যি করে বলুন মিসেস পার্বতী দেবী, আমি কি তাহলে আপনাদের সন্তান নই? প্রতীক্ষা, তুমি শুনে যাও প্রতীক্ষা। আমি বলেছিলাম না আজ আমি একটা নতুন জীবনের সন্ধান পাবো। এই কি আমার নতুন জীবন? পারছি না, এত আনন্দ আমি ধরে রাখতে পারছি না। হে ভগবান, এই কথাগুলো শোনার আগে, এই দৃশ্যটা দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? না রে মা, না, এই কথা তুই একদম মুখ দিয়ে উচ্চারণ করিস না। তুই আমাদের সন্তান। ওরে আমার মেয়ে তুই, আমি তোর মা। ছি 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 ছি, এতদিন ধরে এত বড় একটা সত্যকে তোমরা আমার কাছে গোপন করে রেখেছিলে। তুই বিশ্বাস করবো? কি বিশ্বাস করবো বলো? কি বিশ্বাস করবো? এতদিনের এত বড় একটা বিশ্বাসকে নিমেষের মধ্যে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে আজ আমাকে বিশ্বাস করতে বলছো? কি বিশ্বাস করবো? আমার মা নেই, আমার বাবা নেই, আমার জন্ম পরিচয় নেই। আমি একটা জারজ। চুপ কর, তুই এইভাবে কান্নায় ভেঙে পড়িস নে মা। ওরে মা, আমি যে তোর চোখের জল সহ্য করতে পারি না, কারণ আমি যে আমার বুকের দুধ খাইয়ে তোকে মানুষ করেছি। তো দয়া করেছো, রাস্তা থেকে একটা অসহায় নিষ্পাপ শিশুকে তুলে নিয়ে এসে বুকের দুধ খাইয়ে মানুষ করেছো। দয়া করেছো, দয়া। একদম চুপ। কি ভেবেছিস কি তুই? তোর মুখে যা আসবে তুই তাই বলবি। স্বার্থপরের মতো শুধু নিজের কথাটাই ভাবলি। একবারে তো এই হতভাগ্য মা বাপটার কথা ভাবলি না।
আমাদের প্রথম সন্তান চুরি হবার পর আমি পারতাম তৃতীয় সন্তানকে এই পৃথিবীর বুকে নিয়ে আসতে, কিন্তু আনিনি। বেঁচেছি এনে তোর আদরে ভাগ বসায়, তাই আনিনি। আর তোকে বুকে আগলে রেখেছে তোর মা পার্বতী। তাছাড়া কেন তুই ভাবছিস যে তোর কেউ নেই? ওরে মা, তোর আমি আছি, তোর বাবা আছেন, আর আমিও আছি। কে তুমি বলো? কে তুমি? তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক বলো? আরে আমি কিন্তু মেয়ে বলে ভাবতে পারি না মা, ভাবতে পারি না। তাহলে কি তুমি সেই রাতে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার মাথাটা কেমন করছে, ভগবান মাথাটা কেমন করছে। মানুষটা যে অজ্ঞান হয়ে গেল। তাড়াতাড়ি ডাক্তার ডাকো, ডাক্তার। আমারও অনেক ঘটনা জানতে বাকি রয়ে গেল বাবা, কিন্তু তার আগে তুমি যাও, যেমন করে হোক ডাক্তার ডেকে নিয়ে এসো বাবা, ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাকছি রে মা, আমি ডাক্তার ডাকছি। তোর মতো যে আমারও অনেক কিছু অজানা থেকে গেছে, জানতেই হবে আমায়। ওই অচেত চেষ্টা আমায় জানতেই হবে। এক পাখি আমার চোখের সামনে থাকলেও এক পাখি ধরিত্রী ফুল জালে বাসা বেঁধেছে। আমি তোমাকে এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্ত করতে চাই মুন্নি। আরে লে হালুয়া, এই অন্ধকার বন্দি দশা থেকে মুক্তি করে আপনি আমাকে কোন আলো রাজ্যতে নিয়ে যাবেন? তার চেয়ে আমি এখানে বিন্দাস আছি, বুঝেছেন? সময় মতন খাচ্ছি, দাচ্ছি, অ্যাশ করছি, যাকে বলে সালাগর ফটাফট। কিন্তু মুন্নি, এটা তো একটা মানুষের জীবন হতে পারে না। মানুষ হয়ে জন্মেছো কি এইভাবে নরকের কীট হয়ে বেঁচে থাকবার জন্য? খোলা নীল আকাশের নিচে প্রাণ ভরে মুক্ত বাতাস নিতে ইচ্ছে করে না? এই নোংরা জীবন থেকে বেরিয়ে সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে? আরে না 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 না, ওসব ভালো মানুষ সবার চিন্তা ভাবনা আমাদের কাছে অলিক কল্পনা। যাকে বলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকা পাওয়ার মতো স্বপ্ন দেখা, তাই ওসব স্বপ্নটা আমরা দেখি না। কিন্তু আমি তো স্বপ্ন দেখি মুন্নি, স্বপ্ন দেখি তোমাদের মতো অন্ধগলির বন্দি পাখিরা একদিন না একদিন ওই খোলা আকাশে মুক্ত বাতাসে ঘুরে বেড়াবে। আর তাই তো আমি সরকারের কাছে আবেদন করেছি যাতে তোমাকে এইখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে পারি। আমাদের মঞ্জুর হয়েছে অর্জুনদা, মুন্নির রেকর্ড দেখে সরকার বাহাদুর তাকে মুক্তি দিতে রাজি হয়েছে। সত্যি সত্যি বলছে নক্ষত্র? অর্জুনদা, তবে শর্ত সাপেক্ষে। শর্ত সাপেক্ষ? তোমাকে রোজ একবার করে নিশিগঞ্জ থানায় এসে হাজিরা দিতে হবে। তার মানে কুকুরকে বাড়ি থেকে বাইরে নিয়ে যাচ্ছেন ঠিকই, কিন্তু গলায় তার বকলেস বাঁধা, ফাটাফাটি। তবু তো তোমাকে এই বন্দি দশা থেকে মুক্ত করতে পারলাম মুন্নি। আরে তাতে আমার কি কলাটা হবে শুনি? আবার তো আমাকে এখানেই ফিরে আসতে হবে। না মুন্নি, তোমাকে ভবিষ্যতে কোনোদিন এখানে আর ফিরে না আসার চেষ্টা করতে হবে। তুমি কথা দাও এই জেলখানায় তুমি আর কখনো ফিরে আসবে না। আরে হালুয়া, কি করে কথা দিই বলুন তো? ছোট্টবেলা থেকে এই মুন্নি এই জেলখানাকে নিজের ঘর বলে জেনে এসেছে, আর আপনাদের জেনে এসেছে বড় আত্মীয় বলে। তাই আপনাদের ছেড়ে, এই জেলখানা ছেড়ে আমি কেমন করে থাকবো বলুন তো? জিনা ইহাঁ মরনা ইহাঁ, ইসকে সিवा जाना कहां। जीना यहाँ मरना यहाँ, इसके सिवा जाना कहां। जे चाहे जब हमको आवाज दो, हम थे
কি মুন্নিকে আজই? হ্যাঁ অর্জুনদা, মুন্নিকে আমরা আজই ছেড়ে দেবো, তবে তার আগে কিছু ফর্মালিটিস আছে, সেগুলো সেরে নি। মুন্নি, তুমি আমার সঙ্গে অফিসে এসো। তুমিও এসো অর্জুনদা। এইবার আপনার আসল উদ্দেশ্যটা বলুন তো। উদ্দেশ্য আমার একটাই, ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ সংগ্রহ করা, যাতে ওদের এই তৈরি করা অন্ধকার জগৎ থেকে আমি নিশিগঞ্জের মানুষদের উদ্ধার করতে পারি। আর এই কাজে আমার প্রধান সহায় হবে তুমি। মানে তুরুপের তাস? হ্যাঁ, তুমি হবে আমার নিষ্কামনের বিবি। ওই রজত আর সত্যপ্রিয়র যাবতীয় কুকর্মের দলিল তোমাকে আমার হাতে তুলে দিতে হবে, যাতে ওদের এই তৈরি করা অন্ধকার জগৎ থেকে আমি তোমাদের বাঁচাতে পারি। আর ওদের সঙ্গে তুমি আগে থেকেই যুক্ত থাকাই তোমার ওদেরকে মেনে নিতে কোনো অসুবিধা হবে না। আপনি সেই মহাভারতের অভিমন্যু বলে কি আছে না, শালা তার মতোই আপনি ফাঁসাতে চাইছেন। ফাটাফাটি আমি তবু আপনার হয়ে কাজ করব। কেন জানেন? জীবনে প্রথম একটা মানুষ দেখলাম যে শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু করতে চায়, অন্যের জন্য কিছু ভাবে। তাই আমি আপনার হয়ে কাজ করব। সত্যি বলছো মুন্নি? আরে সত্যি সত্যি সত্যি। এই মুন্নির জবান শালা মিনিটে মিনিটে বদলে যায় না। আসুন মেলার হাত, আজ থেকে আপনার আর আমার চলার পথ এক। হ্যাঁ মুন্নি, এই যুগের কুরুক্ষেত্রে তুমি হবে আমার অর্জুন, আর আমি হব তোমার রথের সারথি শ্রী কৃষ্ণ। যাকে বলে শালা একেবারে ফাটাফাটি। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাপা, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রঙ বদলায়, রঙ বদলায়, কত রঙ বদলায়, রঙ বদলায়। দুরন্ত ঘূর্ণির এই লেগেছে পাপা, এই দুনিয়া ঘোরে বন 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 বন, ছন্দে ছন্দে কত রঙ বদলায়, রঙ বদলায়, কত রঙ বদলায়, রঙ বদলায়, কত রঙ বদলায়। বাড়িতে নেই নাকি? কিন্তু কোথা তো হলো ঠিক 8টা নাগাদ আমি বাড়িতে আসবো। কথা যখন ছিল সেই কথা নড়চড় হয় কি করে? এই চলো, আমি রেডি। যাবো, কিন্তু তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। আমার ভালো লাগবে না সেরকম কোনো কথা তুমি বলবে না প্লিজ। আমি বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি আজকাল তুমি আমাকে অ্যাভয়েড করছো। আমি ছাড়াই বাইরে রাতও কাটাচ্ছো। শর্ট, তুমি কি মনে করছো যে আমার মতন একটা আলট্রা মডার্ন মেয়ে শুধুমাত্র তোমার মতন একটা পুরুষকে নিয়ে সুখে থাকবে? নো 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 নেভার। আমি চাই আমার জীবনটাকে উপভোগ করতে। আমি আধুনিক ছেলে, কিন্তু তাই বলে তার নিজের বউকে অন্যের হাতে তুলে দিতে পারি না। বউ? কে তোমার বউ? আমি? তুমি ভাবলে কি করে সাকার সিন্ধুরের মতো ন্যাস্টিক কালচারকে মেনে নিয়ে আমি তোমার বউ হয়ে তোমার সাথে সংসার করব? কিন্তু তুমি তো সেই শপথে নিয়েছিলে। হ্যাঁ নিয়েছিলাম, কিন্তু সেটা তো আমার টার্গেট ফুলফিলের জন্য। আমি জানতাম তোমার অনেক অনেক পয়সাওয়ালা মানুষের সঙ্গে জানাশোনা আছে, তাই তোমাকে সিঁড়ি করে সেই সব পয়সাওয়ালা মানুষের কাছে পৌঁছাবার জন্য আমি তোমার কাছে শপথ করেছিলাম, তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলাম। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? না না না, আমি তোমাকে ভালোবাসি না। না পিঙ্কি না, তুমি এইভাবে আমাদের ভালোবাসাকে শেষ করে ওই অন্ধকার জীবনে তলিয়ে যেও না। ওই রজত সামন্তের কাছে কাজ করে না, যে কোটা টাকা আমি জমিয়েছি তা দিয়ে আমাদের দুজনের সংসার খুব ভালো করে চলে যাবে পিঙ্কি। সরি সরি ডার্লিং, সরি। আমার না এই জিন্সের প্যান্ট পরে অভ্যেস হয়ে গেছে। তোমার মতন আমি ছেঁড়া শাড়ি পরতে পারবো না। পিঙ্কি পিঙ্কি, কবে যে কোথা কি যে হলো, জীবন জুয়া হেরে গেলাম, বেহিসাবি রাখেনি হিসাব, কি দিয়েছি কি যে পেলাম, কবে যে কোথা কি যে হলো, জীবন জুয়া হেরে গেলাম,
বললাম? আমি তো জানি ওই রজত আর সত্যপ্রিয় কত বড় সাংঘাতিক লোক। কাজ ফুরিয়ে গেলে পিঙ্কিকে ওরা চেপড়ে করে রাস্তায় ফেলে দেবে। না না না, আমাকে জানাতেই হবে, আমাকে জানাতেই হবে। ওই পিঙ্কি দাদা শুভঙ্কর সান্যালকে আমাকে সব জানাতেই হবে। কি জানাতে হবে আমায়? আর তুমি এই বাড়িতে, তোমাকে তো এই বাড়িতে আগে দেখেছি বলে মনে পড়ছে না? আগে আমার নাম অপূর্ব, আমি আর আপনার বোন পিঙ্কি একই কলেজে পড়তাম। এক সময় আপনার বোন পিঙ্কি আমাকে বিয়ে করবে বলে কোথাও দেয়, কিন্তু এখন পাল্টে খেয়ে গেছে, তাই তো? আরে ভালোবাসার জমিতে আমরা গাছের চারা লাগিয়ে আম আশা করো কি করে? কিন্তু স্যার ও আমাকে না বিয়ে না করলে আমার কষ্ট হবে ঠিকই, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে আমার চোখের সামনে ওর হারিয়ে যাওয়া দেখে। স্যার আমি কাজ করে রজত সামন্তের কাছে, কথা জানার পর ও আমার রজত বাবুর সাথে আলাপ করে দিতে বলে। আমি আগে পিছে না ভেবে আলাপ করে দিই, কিন্তু এখন দেখছি পিঙ্কি এখন রজত আর সত্যপ্রিয় মধ্যমন হয়ে উঠেছে। আপনি 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 ওদের কবল থেকে বাঁচান স্যার, আপনি ওদের কবল থেকে বাঁচান। কিন্তু পিঙ্কি এখন কোথায়? মনে হয় সত্যপ্রিয় রজত সামন্তের বাড়িতে। ওরা এখন পিঙ্কিকে আটকে রেখে আপনার বদনাম করাতে চায়, তাই আপনি আপনি ওদের কবল থেকে বাঁচান স্যার, বাঁচান বাঁচান। তাই তো সত্যপুর আমার দুজনকে পাঠিয়েছে। তোমরা কারা? সে কি স্যার, পুলিশ অফিসার হয়ে এই আসামিকে চিনতে পারছেন না? আরে আমি হলাম জীবন, জীবন গুন্ডা। বাপ জন্ম দিয়েছে কিন্তু পদবি দেয়নি, মা লজ্জা নিবারণের জন্য ফেলে পালিয়েছে ওই স্বর্গে। এটো খেতে খেতে আর পেটো মারতে মারতে বড় হয়েছি, মস্তান আখ্যা পেয়েছি। সকালে বিয়ার, দুপুরে রাম, রাত্রে হুস্কি, সারাদিন থাকি টং, এনিথিং রং। এই যে দেখছি একখানা গাজনের সং। তবে এখান থেকে যাও তো, আমার মাথায় এখন অনেক চাপ। হ্যাঁ শালা, তোমাদের মতন পুলিশ অফিসারের মাথায় তো যত চাপ, আর যখনই শালা চাপে পড়ো তখনই শালা তোমরা বাপকে ডাকো ফটাফট। আমাদের কাজের ব্যাপার এত সহজ নয়। সরকার পাকা 3 বছর ঘাম ঝাড়া ট্রেনিং দিয়ে তারপর চাকরি দিয়েছে। এই বিষয়ে তোমার মতো মেয়েকে বোঝানো যাবে না। যে ছিল না ট্রেনিং দেয় তারাই জানে কত ধানে কত চাল। হ্যাঁ ধান চালের হিসাবটা কিন্তু চাকরি পাওয়ার পরই হয় স্যার। যারা সোজা লাইনে চাকরি পায় তারা সোজা দিকেই তাকায়, আর যারা বাঁকা লাইনে চাকরি পায় তারা সবাইকে বাঁকা দিকেই নিয়ে যাবার চেষ্টা করে। এই বিষয়ে তোমার মতো মেয়েরা আর কি বুঝবে? হ্যাঁ শালা, আমরা মেয়ে মানুষ, আমরা কিছুই বুঝি না। ভাগ্যিস ভালো মেয়েরা কিছু বোঝে না। যদি মেয়েরা বুঝতো তাহলে কোনো বোন কোনো মা পুরুষ জন্ম দিত না, তার বদলে সারা হিজড়ে জন্ম দিত। হিজড়ে তবু ভালো, হিজড়েরা কষ্ট করে বাচ্চা নাচে পেট ভরায়। তোমাদের মতন আইনের পোশাক পরে সারা রাত বেশ্যার ঘরে বিনা পয়সায় ফুর্তি করে ঘুষের টাকাটা সালা হাত পেতে নিয়ে আসতো না। ফটাফটি কি সব বাজে বাজে কথা বলছো? আমি ঘুষ নিই না, আর এটা আমি কিছুতেই বুঝতে পারছি না। তোমরা হঠাৎ আমার এখানে এসে আমাকে এই বাইশ কথা বলছো কেন? ওই যে ঘুষ নেন না বলে সত্যপীরের কাছ থেকে ঘুষ নিয়ে ওই রজতের কাজে যদি বাধা না দিতে তাহলে আপনাকে বদনামি করতে এই মুন্ডিকে নিয়ে আমাকে এখানে আসতে হতো না। আই সি, এতক্ষণে আমার এখানে পুরো ব্যাপারটা ক্লিয়ার। নাথান, এখনো কিছুই ক্লিয়ার হয়নি, তবে বল হবে মানে খোতা খাবে। আরে আমি জানতাম উনি, আমি জানতাম তোরা কাজটা সাকসেস করতে পারবি না, তাই তো আগে ছিলেই না আমি তোদের ফলো করছিলাম। এখানে কি চাই বলছি বিথাল, এখানে তো তাই। শোনো বিথাল, তুমি আর ভিডিও মিলে বদ্ধবেথি আমাদের কাজের মধ্যে মাথা গলাচ্ছ। আরে ইতিমধ্যে তো লততেল 5 লক্ষ টাকা গোল করে দিয়েছ, এগুলো করো না, আমি একদম পছন্দ করি না। 1 সপ্তাহের মধ্যে তুমি তাৎপর নিয়ে তোলে দাও। সত্যপ্রিয়, আরে তোমার আদলের বোন ওই পিন্তি তো আমাদের কাছে খুব ভালো আছে। কি তাও বদলি না তোমার ওই বোনের নগ্ন বুলু ফিল্ম? আরে বাবা, দাদা বলে তো কথা, বোনের ব্যাপারে তো মাথা গরম হবে, অমন থপ দাদালি হয়। তাই তো বলতে অফিসার, যদি তোকান বন্ধ করে 1 সপ্তাহের মধ্যে তোলে না দাও না, তাহলে তোমার বোনের দেখবে। না না,
বড় পিঙ্কির সর্বনাশ তোমরা করো না। আমি কথা দিচ্ছি, আমি এখান থেকে চলে যাব। দয়া করে আমার পিঙ্কিকে ছেড়ে দাও। বাহ 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 বাহ, কর্তব্যপরায়ণ পুলিশ অফিসার স্বার্থপরের মতন নিজের স্বার্থের কথা চিন্তা করে নিজের সত্যতাটাকেই মেরে ফেললে। তাহলে বোধ আমি ছাড়া কত বলো হালামি। আরে তোরাই মনি তোরাই, তোকে না তোকে একটা কাজে পাঠাবো। আমার কি কাজ? আরে এই থালাও পিতারকে তো একটা খোঁতা দিলাম, এবারে না এবারে ওই থালি ভিডিও মাগিটাকে তুলে আনবো। তোমার আদল বোন পিন্তি তো আমাদের কাছে আছে নাকি? খুব ভালো আছে। এই তারপরে না ওই ভিডিও থেকে তুলে এনে না নুন আর গোলমরিচ দিয়ে থুপ বানিয়ে খাবো, আর তুই তার নান্নাটা করবি। নান্না আলে দেবন, তোকে তো আমি বলতে ভুলে গেছিলাম, তুই যদি ওই ভিডিওটাকে আমার খাতায় তুলে আনতে পারিস না, তাহলে তোলাতে আমি মুন্নিকে তুলে দেবো। সত্যি সত্যি তুমি মুন্নিকে আমার হাতে তুলে দেবে? আরে বাবা, এই ছোট্ট কখনো মিথ্যা কথা বলে না। আর তাহলে আমি তো জানি তুই এই মুন্নিকে খুব ভালোবাসিস, কিন্তু একটা কথা মনে রাখিস, তুই যতক্ষণ না ওই ভিডিওটাকে আমার কাছে তুলে আনতে পারছিস, ততক্ষণ এই মুন্নি আমার কাছে খতা খাবে। আরে তাই তো বলছিলে জীবন, তুই যত তাড়াতাড়ি ওই ভিডিওটাকে আমার খাতায় বন্দি করতে পারবি, তত তাড়াতাড়ি এই অন্ধগলির বন্দি পাখি মুক্তি পাবে। সত্যপ্রিয় থালে দাহাতে আথা, থালে দাহাতে আথা, আমি ঝোলের বাচ্চা, আমার কথা না শুনলে মেলে কেলে নেব কাতালে কাতা। থালে দাহাতে আথা, আমি ঝোলের বাচ্চা। জিতে গেছে জিতে গেছে জিতে গেছে, ছয়ের পর ছয় মেরে এই অধর্মের মাঠের ক্রিকেট খেলায় আমি স্কোর বোর্ডে রান বাড়িয়ে চলেছে। এবার উইকেটের পর উইকেট ফেলে দুনিয়ার সব সততাকে আমি বোল্ড আউট করে ছাড়বো। বোল্ড আউট রজত নমামা। কি ব্যাপার, একা একা দাঁড়িয়ে কার সাথে কথা বলছেন? নিজের সাথে বলছি ডার্লিং। তাই নাকি? এই নিয়ে এবার বলুন তো, আমাকে এখানে থাকতে বলেছেন কেন? অনেক রাত হলো, আমাকে যেতে দিন। না ডার্লিং না, আমার হৃদয় পিঞ্জর ছেড়ে আমি তোমাকে কোথাও যেতে দেব না। রাত যত বাড়বে, নেশা তত জমবে, আর ততই জমাট বাঁধবে আমাদের এনেকেল করা ভালোবাসা। সে কি রজত বাবু, এরই মধ্যে আপনি আমাকে ভালোবেসে ফেলেছেন, কিন্তু আমার এই ভালোবাসা বাসায় ডিম পাড়তে গেলে মানি লাগবে, মানি। মোর দেন জানি, আরে দেব মানি। আরে ডার্লিং, আমি এত কিছু করছি তোমার জন্য তো ডার্লিং। আমার জন্য? বলো না, আর বলো না। আমার মাথাটা কেমন ঝিমঝিম করছে, আমার শরীরটা কেমন রিম রিম করছে। করবেই তো ডার্লিং, করবেই তো। আর কাছে এসো, আমি তোমাকে আমার ভালোবাসা যৌবনের সব দিই। कुछ कुछ रखी माँ पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। कुछ कुछ रखी माँ पाशाना, एक प्यारी प्यारी गुड़िया ले देना। सर जहाँ सो गई, चल गई खो गई। सर जहाँ सो गई, चल गई खो गई।
অপূর্ব তুই আমি আমি স্বপ্ন ভাবতে পারিনি যে তুমি এত নিচে নামতে পারো। তুই এখানে কি করছিস? স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য অপূর্ব। তুই এখানে কি করছিস আমি বারবার জিজ্ঞেস করছি। না 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 এখনো কিছু করিনি, তবে এবার করবো। দিনের পর দিন তোমাদের এখানে কাজ করে আমি অনেক কিছু জেনে গেছি। অপূর্ব তারপর সব ফাঁস করে দেবো এই উপর মহলের কাছে। অপূর্ব হ্যাঁ, গত 30 বছর ধরে পশ্চিম বাংলা বিভিন্ন হাসপাতাল থেকে সদ্যজাত শিশুদের চুরি করে তা বিদেশে বিক্রি করে দেওয়াই তোমাদের একমাত্র ধান্দা। অপূর্ব গ্রামের উন্নয়নের পুরো টাকাটাই তুমি সত্যপ্রিয় হজম করছো। এমনকি বাগদিপাড়া যুবতী মেয়ে মাতনকে মাত্র 20,000 টাকার বিনিময়ে তোমরা বোম্বে বা কলকাতা পল্লীতে বিক্রি করে দিয়েছো। একে তোমার বয়ফ্রেন্ড দেখছি বড্ড বাড়াবাড়ি করছে। তাই তো দেখছি, তবে ওর মতন একটা আনকালচার ছেলেকে আমার ফ্রেন্ড বলে ভাবতে ঘৃণা হচ্ছে। তুমি তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, না হলে। আরে চলে তো আমি যাবই, তুমি কি ভাবলে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার অধঃপতনের দৃশ্য দেখবো? অপূর্ব চলে দাঁড়া। আরে কোথায় যাবি তুই? আমাদের ছিড়ে আমি তোকে কোথাও যেতে দেবো না। পেকে তবে আমার বউকে সরি বলো। আমি ওকে সরি বলবো? হ্যাঁ বলবে, কারণ ভুলটা আমি করতে গেছিলাম। আরে পিঙ্কি ভুলে যাও না, অপূর্ব তোমাকে আমার কাছে এনেছিল, তাই আমি তো তোমাকে ভালোবাসি ঠিক, কিন্তু অপূর্ব তো আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। তাই আমি চাই। কি চান আপনি? কি করবো বল? পিঙ্কিকে নিয়ে আমি বেডরুমে ঢুকবো, তা তুই সহ্য করতে পারবি না। তাই যা, মায়ের ভোগে যা। মনে রাখিস শয়তান, ভগবানের বিচার করবে। মনে রাখিস রাতের পর দিন আসবে। সবকিছু বলে দেয়, রাস্তায় মুখ থুবড়ে পড়ে শালা মায়ের ভোগে চলে যাবে। রজত নাম আমার। ব্যাস, এবার আর কোনো সাক্ষী থাকলো না। তুমি এখানে? আরে তোমার সাথে খুব দরকার। আরে কি হয়েছে? আরে তুমি যে পালানো মারতে পারছিলে, সেই সালাটা কেন তোমার দুটো আমার হাত থেকে বেঁচে গেছে। কোনো চিন্তা করো না রাজা, তুমি যেদিন এই পাগলাটাকে রাস্তায় দেখবো সেদিন এই মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আর এই খবরটা দিতে এসে দেখি। কি দেখেছিস? হ্যাঁ রাজা, তোমার এখানটা ছেলে রক্ত দৌড়ে বেরিয়ে গেল। আর তারপর ঠিক মেয়ের রাস্তার মোড়ে মুখ থুবড়ে পড়ে যেতে একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়িতে এসে ওকে তুলে নিয়ে চলে গেল। হ্যাঁ রাজা, গাড়িটার নাম্বার হলো WB028485। আর কি বলে তোরা? গাড়ির নাম্বার WB028485। অভিতাপ, আমার জীবনটা একটা তলম অভিতাপ। বাড়ি থেকে বেরিয়েছে এতদিন আমি ভালোই ছিলাম, কেনতে আমার বিবেকটার সাথে দেখা হয়ে গেল আমার মনের ডালিপালায় সব কিছু মাপার জন্য। এই মুহূর্তে আমি সব জানতে পারছি। ওই রজত আমার সঙ্গে বেইমানি করতে চাইছে, মুন্নি এখান থেকে বেরিয়ে যেতে চাইছে, আর পিঙ্কি আমার সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছে। ইচ্ছে করছে সব কটা থেকে খুন করে দিয়ে একেবারে আমি ছায়েনচা হয়ে যেতে পারি। কিন্তু কোথায় যেন আমাকে কে যেন বলছে, পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুধা নাচার পরে জীবনে কি পেলি। যখন ছিড়বে সুতো বুঝবি রে তুই আগুনে ভাজা। এ আধার থেকে
ফেরা পথে না না। প্রতীক্ষা, প্রতীক্ষা তুই এখানে কেন এসেছিস প্রতীক্ষা? তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রে দাদা। তুই কিসের ব্যবসা করিস সেটা আমার কাছে পরিষ্কার। এই পথে দিয়ে তোর বিনাশ অনিবার্য রে দাদা। তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস না ধ্বংসের কথা বলছিস? ভয় না রে, তোকে আমি বাস্তবটা দেখাতে চাই। আর ধ্বংসের কথা বলছিস, ধ্বংস তো শুরু হয়ে গেছে। ধ্বংস শুরু হয়ে গেছে? হ্যাঁ দাদা, ধ্বংস শুরু হয়ে গেছে। মেদিনীপুর ভাগ হলো, ধ্বংস হলো একতা। প্রতীক্ষা, এখনো প্রতিদিন হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, তবু ধনঞ্জয়ের ফাঁসি হলো। এখানে ধ্বংস হয়েছে প্রশাসন। প্রতীক্ষা, এখনো গোটা করে কবিগুরু সম্মেলন হয়, তবে কবিগুরু নোবেল প্রাইজই পাওয়া গেল না। এখানে ধ্বংস হয়েছে মানবতা। প্রতীক্ষা, লাল পিঁপড়ের দল যেদিন বাচ্চার চোখ খুবলে খুবলে খেয়েছিল, এখানে ধ্বংস হয়েছে একতা। টিভি সিরিয়াল দেখতে গিয়ে ঘরের বউয়েরা স্বামীদের ভাতের পাতে নুন দিতে ভুলে যায়, এখানে ধ্বংস হয়েছে ভালোবাসা। প্রতীক্ষা, দাদা রে, আজকের দিনে অবৈধ সন্তান হয়ে যদি গুন্ডা হওয়া যায় তার দাম অনেক, কিন্তু বৈধ সন্তান যদি বেকার থাকে তার দাম কানা করিয়ে নয় রে দাদা। প্রতীক্ষা, সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা। তাই আমি আর নতুন করে ধ্বংসের ভয় পাই না। তবু তোকে কেন ফিরে আসতে বলছি জানিস? কারণ কারণ তুই যে আমার নিজের দাদা, তোর ধ্বংস আমি দেখি কি করে বলতো? এত তুই চিন্তা করিস না প্রতীক্ষা, এত সহজে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। তবু তো সাবধানের মার নেই। তবু বারবার বলছি তুই ফিরে আয়, ধরা দে। না প্রতীক্ষা না, আমার হাতে এখন অনেক কাজ, আর সেই সব কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি ফিরে যেতে পারবো না ভাই। তুই চলে যা। তুই কিন্তু ভুল করছিস রে দাদা। মনে রাখিস, এই অসৎ পথের কালিয়া কুপ্তা খাওয়ার থেকে সৎ পথের আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো রে দাদা, অনেক ভালো। আরে পৃথিবীতে এই একটা জিনিস আছে যেটা হচ্ছে জ্ঞান, যেটা বিনি পয়সায় দেওয়া যায়, কিন্তু চেষ্টা করলেও নেওয়া যায় না। এটাই কি তাহলে তোর শেষ সিদ্ধান্ত? তোর সময় নষ্ট হচ্ছে প্রতীক্ষা। সময় নষ্ট হলো কি জানি না, তবে যাবার আগে বলে যাচ্ছি রে দাদা, এমন একটা দিন আসবে, সেদিন হয়তো তুই সময় চাইবি, কিন্তু সময়টাই আর পাবি না রে দাদা, পাবি না। ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাথরে খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরি, পরশ পাথরে খুঁজতে গিয়ে বারে বারে হারি। ওরে মন পাগল, ওরে মন পাগল। দাদা রে, তুই কিন্তু ভুল করছিস রে দাদা। তুই ফিরে আয়, ধরা দে, ধরা দে। আমি আমি এত তাড়াতাড়ি যেতে পারবো না ভাই, তুই এখান থেকে চলে যা ভাই, তুই এখান থেকে চলে যা। চলেই যাচ্ছি রে দাদা, তবে মনে রাখিস, তুই কি একদিন এমন একদিন আসবে, সেদিন হয়তো তুই সময় চাইবি, কিন্তু সময়টাই আর পাবি না রে দাদা, পাবি না। প্রতীক্ষা, প্রতীক্ষা, আমার ভাইটা নীলাজ হয়ে চলে গেল। আমি একবার ভাবলাম আমার ওই ভাইটার সঙ্গে চলে যাই, কিন্তু গেলেন না, তাই তো? হ্যাঁ, না গিয়ে না ভালোই করেছেন, কারণ এই লাইনে আসা সহজ কিন্তু যাওয়া নয়। আর এইসব কথা নিশ্চয় রজত বাবু জানেন না। তুমি এখানে কি করছো? আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। আর এইসব কথা নিশ্চয়ই রজত বাবু জানেন না, না জেনে ভালোই করেছেন, কারণ আমার টাকা রোজগারে আর একটা পথ আপনি দেখিয়ে দিলেন। মানে ব্ল্যাকমেল। ব্ল্যাকমেল? হ্যাঁ, আপনি প্রত্যেক মাসে আমাকে 25,000 করে দেবেন, আর আমিও চুপ থাকবো। মাত্র 25,000 টাকা? আরে আমি তো মনে করেছিলাম তুমি মাঝে মাঝে আমার সঙ্গে 50,000 টাকা করে চাইবে, আর আমি তোমাকে 50,000 টাকা করে দিয়ে দেবো। ঠিক আছে শালা, নামে ছেলে। সালা ঠামরা মেসেলে কাকে বলছেন? হ্যাঁ, ঠামরা মেসেলে কাকে বলছেন? আমাকে আমাকে ঠামরা বানালো কারা? আপনারা। হ্যাঁ হ্যাঁ, আপনারা। আলু যখন টাটকা ছিল বেশি মুনাফার জন্য ঠান্ডা করে রেখে দিলেন, আর আলু যখন পচে গেল তখন আলু দোষ।
ইদানিং দেখতে তুমি খুব সুন্দর সুন্দর গুছিয়ে গুছিয়ে কথা বলতে থেকে গেছো পিঙ্কি, কিন্তু তোমাকে যে আমি এতগুলো করে টাকা দেবো, ওই লজত যদি জানতে বলে তখন তুমি লজতকে কি বলবে? হ্যাঁ কি বলবো আপনি আমাকে বলে দিন। হ্যাঁ কি আপনি আমাকে যা শিখিয়ে দেবেন আমি তাই বলবো। তুমি কি বলবে বলো তো? কি বল তুমি বলবে যে তোমার তোমার ও গলব্লাডার স্টোন হইতে নালে দন্দিত হইতে হলে কিছু একটা ওষুধ বলেছে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ, এতে তোমার দুটো লাভ। একসাথে যেমন তোমাকে ডিউটিতে আসতে হবে না, আর তেমনি মাথে মাথে এতগুলো করে টাকাও পেয়ে যাবে। ওকে তাই বলবো, কিন্তু এই মাসে টাকাটা আপনি কবে দিচ্ছেন? আরে আজই, এখনই। তবে কি পিঙ্কি জানো, এই ছোট্ট পিরোর কাছে দোল করে টাকা নিয়ে কেউ বেশি দিন হজম করতে পারেনি। ছাড়া বদ হজমে মারা গেছে। ভাববেন না, আমার হজম শক্তিটা খুব শক্তিশালী, তাই যে কোনো জিনিস সহজেই হজম করে ফেলতে পারে। আর আপনি যদি হন বুনো ওল, আমি তাহলে বাঘা তেঁতুল। আজকে পিঙ্কি তোমাকে দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? লাল টুকটুক লথে ভোলা ছোটা টমটমের মতন তোমার গালটা, লাল টুকটুক লথে ভোলা ছোটা টমটমের মতন তোমার গালটা, একটু ছোটে তোমায় দিতে করে আমি কি করি, ও আমি কি করি, ও আমি কি করি, ও আমি কি করি। পারছি না, আমি আর কিছুতে এই পোশাকটা পরে থাকতে পারছি না। আমার নীতি কর্তব্য বোধগুলো আমাকে দেখে হাহাকার করে হাসছে। সম্পর্কের হাত করিতে আজ আমি নিজেই নীতিহীনতার কাঠগড়াতে দাঁড়িয়ে থাকা একটা আসামি। আসবো স্যার। এসে আর কি করবেন? আমার মতন একজন অসহায় মানুষের কাছে সুবিচার চাওয়া বা সুবিচার পাওয়া ত্যাগ করুন। আইন যখন বেআইনি ভাবে তৈরি হওয়া, ওরা যখন তার নার্সিং হোমে ইন্টেনসিভ কেয়ারে ঢুকছে। সব বুঝতে পারছি স্যার, তবে একজন মানুষ হিসেবে বলবো আপনি ভেঙে পড়বেন না স্যার। ভেঙে পড়বো না মানে? না, পড়বেন না, কারণ আপনাকে ভেঙে পড়তে আমরা যে দেখতে পারবো না স্যার। এই থানাতে ওই বংশীলাল কনস্টেবল আর আমি ছাড়া এই মুহূর্তে একটা স্টাফ নেই। চোখের সামনে কিছু ক্রাইম দেখলেও আমাকে চুপ করে থাকতে হবে। এরপরও আপনি বলবেন আমি ভেঙে পড়বো না? না, পড়বেন না, কিন্তু বাকি থানার স্টাফেরা গেল কোথায়? কোথায় আবার? ছুটিতে সেকেন্ড অফিসারের দাদার পুস্তিতে ননদের ছেলের বিয়ে, উনি ওখানে গেছেন। মেজো বাবুর ঠাকুমা কাকা বাবু মারা গেছেন, উনি ওখানে গেছেন। কিন্তু অডিশনাল ওসির তো কোথা থাকার কথা ছিল। উরি বাবা, ওনার অনেক কাজ। ওনার 30 বছর বয়সী মাধ্যমিকে 3 বার ব্যাক পাওয়া মেয়েটা একটা রিস্কাওয়ালার সঙ্গে পালিয়েছে, তাই তো উনি পুলিশ হয়েও ওদের ধরতে পারেননি। সেই জন্য কামাখ্যাতে গেছেন তান্ত্রিক দিয়ে মেয়ে জামাইকে ফিরিয়ে আনতে। সে আপনি কি বলছেন স্যার? আরো আছে, 4 জন কনস্টেবল আছে থানায়। ওই বংশীলাল ছাড়া বাকি 3 জন ফুটবল খেলে চাকরি পেয়েছে, তাই তো বাকি 3 জন ফুটবল টিমের হয়ে পাটনাতে ফুটবল খেলতে গেছেন। ওসি মায়ের ভোগে যাক, এতে কার কি আসে যায় মশাই? আসার সময় তো ওই থানার জিপটাকে তো দেখলাম না স্যার। ওই ওয়েস্ট বেঙ্গলের থানার জিপ থানায় থাকে না মহাদেব বাবু, থাকে কোনো নেতা মন্ত্রীদের বাড়িতে। ওনারা কখন কোথায় দাসের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে যাবেন? সাইলেন্ট বাজিয়ে পুলিশ জিপ না গেলে যে ইজ্জত নষ্ট হয়ে যাবে না? বলো আমাকেও 7 দিনের ছুটি দিতে হবে স্যার। আমি দেশের মাটিতে যাব, মানে আমার বাচ্চা হবে। আরে তোমার বাচ্চা হবে মানে? না, মানে আমার স্ত্রীর বাচ্চা হবে। তবে এখান থেকে যাও, এখন যাও তুমি। তাহলে স্যার আমার ছুটিটা দেখবেন। আমি যাচ্ছি, চলি স্যার, নমস্কার। তাহলে চিন্তা করুন মহাদেব বাবু, এনাকেও ছুটি দিতে হলো। এরপর যখন ছোট যখন নাথ হয়ে আমি থানায় একা বসে থাকবো, তখন জনতা আমাকে ঘেরাও করবে, সাংবাদিকরা পুলিশের মা মাসি উদ্ধার করবে, আর আমাদেরও রোজগারের মতো দাঁত কেলিয়ে বলতে হবে সময় চাই, তদন্ত করে দেখছি। কিন্তু একসাথে তো এতগুলো অফিসারের ছুটি দেওয়ার কথা নয় স্যার। মহাদেব বাবু, এরা কেউ নিয়মের ধার ধারে না, কারণ এরা হলো পার্টির লোক। এরা যা ইচ্ছে এরা তাই করে। সবই বুঝতে পারছি স্যার, আপনার মতো 7 অফিসারদের
হাজার চেষ্টাতেও আমাদের মতো ভাগ্য ফিরবে না। ঠিক করে এই দিতাম। সর্ষের মধ্যেই ভোর। যদি আমার হাতে ক্ষমতা থাকতো তাহলে সব কটাকে রাম পেজার পেতে আমি ঠান্ডা করে দিতাম। সত্যতে দাদা পর পর্যন্ত ঠিক ছিল মহাদেব বাবু, এই কলিযুগটাতেই যত কেলেঙ্কারি হয়ে গেল। তাহলে এখন কি করবেন স্যার? তাই করবেন, তারপরে গিয়ে শয়তানগুলোকে গ্রেফতার করবে। আপনি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম। ও, আপনাকে কোথায়? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, আপনাকে সেদিন রাস্তা দিয়ে তো আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল। শুধু রাস্তাতেই নয়, এর আগেও আমার সঙ্গে দেখা হয়েছিল। আমার দিকে একবার ভালো করে তাকিয়ে দেখুন তো, ঠিক মনে করতে পারছেন কিনা? কে আপনি? নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকারকে তুমি চিনতে পারছো না শুভঙ্কর? বৃন্দাবন কর্মকার? হ্যাঁ, বৃন্দাবন কর্মকার। আজ থেকে 25 বছর আগে আমি যখন অন্তঃসত্ত্বা অবস্থায় ওই নিশিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি হই, তখন ওই বৃন্দাবন ছিল সেখানকার ওয়ার্ড বয়। তখন নিশিগঞ্জ সহ আশেপাশে বিভিন্ন হাসপাতাল থেকে বাচ্চা চুরি যাচ্ছিল, আর সেই সময় আমার বাচ্চাটা চুরি হয়ে যায় শুভঙ্কর। হ্যাঁ, আজ তাই তো এত বছর পরে অপরাধের হাত বাড়িয়ে দিয়েছি। গ্রেফতার করুন আমায়, গ্রেফতার করুন। কারণ 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 ওই সেদিন শিশু কন্যাকে হাসপাতালের খাট থেকে চুরি করে আমি তুলে দিই ওই শয়তান, ওই রজত সেমন্তর হাতে। কিন্তু কেন কেন তুমি এই কাজ করেছিলে? এর জন্য তুমি কত টাকা পেয়েছিলে? টাকার জন্য নয় গো, আমি এই কাজ করেছিলাম মনের ভালোবাসার দিকে তাকিয়ে। আমার এই বোকা বোনটা ওই রজত সেমন্তকে ভালোবেসে ওকে বিশ্বাস করে ওর ফাঁদে জড়িয়ে পড়েছিল। তারপর রজত আমার বোনকে বুঝিয়েছিল এই ধরনের জঘন্য কাজ শেয়ার করবে না, এই কাজ ছেড়ে দেবে। কিন্তু মার্কেটে তখন তার অনেক দেনা, আর সেই দেনা শোধ করবার জন্য বোনের কোথায় তুমি রাজি হয়েছিলে, তাই তো? কি করবো বলুন, বোনটা যে একটা চরম বিপদ বাঁধিয়ে বসে আছে তা তো আমি জানতাম না। ওর পেটে তো রজতের বাচ্চা। আমি ভাবলাম এই কাজটা করে দিলে রজত নিশ্চয়ই আমার বুড়িকে বিয়ে করে ঘরে তুলবে, তাই নিজের বুড়ের ঘর গড়ে তুলবার স্বপ্নে আমি যে অন্যের ঘরের স্বপ্ন ভেঙে দিচ্ছি সে কথা আমি একবারও ভেবে দেখিনি। যারা সিটিতে সিঁদুর দেওয়ার আগে গর্ভে সন্তান দেয় তারা যে সিঁদুরের মর্ম বোঝে না, এটা তোমার বোঝা উচিত ছিল বৃন্দাবন। আর তোমার বোনেরও বোঝা উচিত ছিল যে 7 পাকে বাধা পড়ার আগে কখনো ঘর বাঁধা পায় না। তাই তো আগুনে খই পোড়ানোর আগেই কলঙ্কের আগুনে সে তার মুখটাই পুড়িয়ে বসে আছে বৃন্দাবন। বুঝেনি সেও বুঝেনি, আর আমিও বুঝিনি। তাই তো অন্যায় কাজ করতে আমার হাতটা এতটুকু কাঁপেনি। কিন্তু শেষে যখন ওই রজতের কাজটা হয়ে যাবার পর আমার অন্তঃসত্ত্বা বুটটাকে লাথি মেরে দূর দূর করে তাড়িয়ে দিল, তখনই বুঝলাম অন্যের সুখের স্বপ্ন চুরি করে নিজের সুখের স্বপ্ন করে তোলা যায় না, করে তোলা যায় না। সবই বুঝলাম কাকিমা, আপনাদের বাচ্চাটা যদি চুরি হয়ে থাকে তাহলে ওই পাখিকে সব বলবো, তার আগে তুমি আমার পাখিকে বাঁচাও শুভঙ্কর, পাখিকে বাঁচাও। কেন, কি হয়েছে? পাখি কিডন্যাপ হয়েছে। প্রতীক্ষা তুমি দেখি তোমার মাথায় ব্যান্ডেজ কেন? পুরস্কার, দাদার কাছ থেকে পাওয়া ভাইয়ের পুরস্কার। ঠিক বুঝলাম না। ঠিক বুঝিয়ে বলছি শুভঙ্কর দা, সব কিছু বুঝিয়ে বলছি। ছোটবেলা থেকে লেখাপড়া শিখিয়ে হস্টেলে রেখে বড় করেছে আমার দাদা। তখন বুঝতাম না কিসের ব্যবসা করে দাদা, ব্যবসার কাজে চাপে আমাকে আলাদা বাড়িতে থাকতে হয়। কিন্তু এখন 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 আমার কাছে সব পরিষ্কার। আমার দাদা একটা ক্রিমিনাল আর আমি একটা ক্রিমিনালের ভাই। যত 2 নম্বরই ব্যবসা করে
অন্ধকার জগতের মুকুরির সম্রাট ওই সত্যপ্রিয়। সত্যপ্রিয় মানে রজত সামন্তর পাটনা। পাখিকে যে তোমার দাদা সত্যপ্রিয় আর রজত সামন্ত কিডন্যাপ করেছে, এই ব্যাপারে তুমি নিশ্চয়? নিশ্চয়, আজই তো আমার সাথে পাখির দেখা হয়েছিল, কিন্তু রজত সামন্ত আমার মাথায় ডান্ডা মেরে আমাকে অজ্ঞান করে পাখিকে নিয়ে চলে যায়, আর জ্ঞান ফিরতেই সোজা আমি এখানে চলে আসি। বাঁচাও বাঁচাও শুভঙ্কর, তুমি যেমন করে হোক আমার পাখিকে বাঁচাও শুভঙ্কর। পাখিকে ছাড়া তো আমি বাঁচবো না শুভঙ্কর। হ্যাঁ হ্যাঁ শুভঙ্কর, আপনি যেমন করে হোক পাখিকে আপনি বাঁচান। কি হলো স্যার, আপনি চুপ করে আছেন কেন? কি এত ভাবছেন স্যার? শুভঙ্কর দা, তুমি না বলেছিলে আমাদের 4 হাত এক করে দেবে, তাহলে কেন চুপ করে আছে বলো? কারণ আমার কিছু করার নেই বলে ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে আমি কোনো স্টেপ নিতে পারবো না। শুভঙ্কর দা, আপনি কি বলছেন স্যার? কেন পারবে না বলো শুভঙ্কর, কেন পারবে না বলো। আমি সাক্ষী দেব, তাহলে ওদের বিরুদ্ধে আমি সাক্ষী দেব, তাহলে আপনার অসুবিধা কোথায়? অসুবিধা যে কোথায় তা আমি আপনাদের কাউকে বলতে পারবো না। শুধু মনে রেখো, ওই রজত আর সত্যপ্রিয়র বিরুদ্ধে আমার পক্ষে স্টেপ নেওয়া সম্ভব নয়। আমি আপনার কি রূপ দেখছি স্যার? পুলিশের ঠিক যেমন রূপ হওয়া উচিত। হাঁটুর উপরে ধুতি পরলে যেমন গান্ধীজি হওয়া যায় না, পুলিশের দেওয়া পোশাকটা পরলেই দেশকে ভালোবাসা যায় না। তার জন্য মনুষ্যত্ব থাকা দরকার, মনুষ্যত্ব। মুখ সামনে কথা বলো। তা কত টাকায় বিক্রি হলেন ওই রজত আর সত্যপ্রিয়র কাছে? আমি বিক্রি? তোমার কথা ভুল হচ্ছে প্রতীক্ষা। ভুল তো হয়েছে, ভুল হয়েছে। রাস্তায় পড়ে থাকা একটা নুড়ি পাথরকে নারায়ণ শিলা মনে করে। ছি ছি শুভঙ্কর, ছি। এই তোমার আদর্শ শুভঙ্কর? সত্যি স্যার, আপনার প্রতি আমাদের যে অনেক ভরসা ছিল। মহাদেব বাবু, কেন করেন ভরসা এদের মতন পুলিশ অফিসারদের উপর? ডাক্তার থেকে শুরু করে লয়ার পর্যন্ত, পুলিশ থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ার পর্যন্ত সাধারণ এই জনতা ভরসা করবে, আর এনারা সাধারণ জনতার ভরসাকে কুকুর ছাগল মনে করে সানলাইট ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে দেবে। প্রতীক্ষা, মুখ সামলে কথা বলো। তুমি ভুলে যাচ্ছ তুমি একজন অন ডিউটি অফিসারের সঙ্গে কথা বলছো। আমাকে অপমান করার জন্য আমি তোমাকে এখন অ্যারেস্ট করতে পারি। ঘুষ দিয়ে বেরিয়েছে অফিসার, আর ঘুষ ছাড়া যে আপনারা কিছু বুঝেন না তা সবাই জানে। আরে আমি যদি কেউ কোনো পুলিশ অফিসারের মা বাবা রেপো করে, তাহলে সেই রেপিস্টারের কাছ থেকে মোটা টাকা ঘুষ নিয়ে সেই রেপিস্টারটাকে ছেড়ে দেবে। আরে পুলিশের মা বাবা রেপ হয়েছে তো এদের কি? এরা খোরাকি জল পানির টাকাটা পেলে হলো। আপনি আমাকে চড় মারলেন? হ্যাঁ মারলাম। আর যদি এখান থেকে এখন চলে না যাও, তাহলে আরো মেরে মানহানির মামলা করে লোকাবে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, উপকার করতে না পারলেও অপকার যে আপনারা করতে পারেন তা আমি জানি। সেই রূপটাই তো চোখের সামনে দেখলাম। তবে যাওয়ার আগে বলে যাচ্ছে অফিসার, আমার পাখির যদি কিছু হয়ে যায় তাহলে প্রতীক্ষা করবে না, সব গুণাকেই জ্যান্ত জিতাই পুরাবে, জ্যান্ত জিতাই পুরাবে। আমরা কি করবো? লোকাবে ঢুকবো নাকি চোখের জল চোখে শুকিয়ে বাড়ি ফিরে যাব? যেখানে খুশি যান। দয়া করে আমার মাথাটাকে আর খারাপ করে দেবেন না কাকিমা। চুপ, একদম চুপ। দয়া করে আপনি আমায় কাকিমা বলে ডাকবেন না অফিসার, কারণ কোন ঘুষখোর, কোন চেতনাহীন পুলিশ অফিসারের মুখ থেকে আমি মা, মাসিমা, কাকিমা এই শব্দগুলো শুনতে চাই না অফিসার। আপনি কি বলছেন? ঠিকই বলছি অফিসার। আমার পাখির যদি কিছু হয়ে যায় তাহলে মানুষ আপনাকে কি করবে তা আমি জানি না, কিন্তু ওই ভগবানের সেই আপনার বিচার একদিন না একদিন হবেই অফিসার। আর তখন যত খুশি ওই ভগবানের বিরুদ্ধে আপনি মানহানির মামলা করবেন অফিসার, মানহানির মামলা। আপনি ঠিক করলেন না। সেই দিন হাবিলদার শুভঙ্করের মধ্যে যে সততা আমি দেখেছিলাম, আজ এই অশিস শুভঙ্করের মধ্যে তার লেশ মাত্র দেখতে পেলাম না। এসেছিলাম ধরা দিতে, সাক্ষী দিতে, কিন্তু এখন আমি ফিরে যাচ্ছি। কেন জানেন? আমি একজন অপরাধী ঠিকই, কিন্তু তাই বলে অন্য কোন অপরাধের কাছে আমি ধরা দিতে পারবো না। আমি ধরা দিতে পারবো না।
অনেক কিছু বলে চলে গেল মহাদেব বাবু, আপনিও কিছু বলে চলে যান। আমার কিছু বলার নেই স্যার, শুধু জিজ্ঞাসা করব। আমি জানি আপনি আমার বোনকে খুবই ভালোবাসেন, তাই সেই বোনের দিব্যি দিয়ে বলুন তো, সত্যি সত্যি আপনি ঘুষ খেয়েছেন? পারবো না মহাদেব বাবু, পারবো না বলতে, আমি পারবো না। কারণ ঘুষ না খেলেও ওই বোনের জন্য যে আজ আমাকে চুপ করে থাকতেই হচ্ছে। স্যার মানে সত্যপ্রিয় রাজা সামন্ত আমার বোনকে আটকে রেখেছে, প্রলোভন আর লোভ বোনকে অন্ধ করে দিয়েছে। ওরা বলেছে 7 দিনের মধ্যে যদি আমি এখান থেকে চলে না যাই, তাহলে ওরা আমার পিঙ্কিকে মেরে ফেলবে। স্যার আপনি কি বলছেন স্যার? এতক্ষণ যে কথাটা আমি কাউকে বলতে পারিনি মহাদেব বাবু, কাউকে বলতে পারলাম না। আমি অফিসার হলেও আমি তো একজন মানুষ, আমি তো একজনের দাদা। ওই পিঙ্কি যতই দুষ্ট হোক না কেন, ও ছাড়া যে আমার আর কেউ নেই মহাদেব বাবু, ও ছাড়া যে আমার আর কেউ নেই। তাহলে পাখির সাথে পিঙ্কি এখন বিপদের মধ্যে আছে স্যার। হ্যাঁ, তাই তো আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এখান থেকে 7 দিনের মধ্যে চলে গেল ওদেরকে আমি ছাড়বো না। প্রয়োজন হলে চাকরি ছেড়ে আসবো, বেআইনি ভাবে ওদের খুন করতে। আপনি এই সারা গ্রামবাসীকে তৈরি করুন, সময় আসছে কলিযুগের কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ শুরু হওয়ার আর বেশি দেরি নেই। সময় আসছে, সময় আসছে। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্তরাণাং সৃজন্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নররূপে নারায়ণ, নররূপে নারায়ণ, নররূপে নারায়ণ, নররূপে নারায়ণ। যুগে যুগে আসি পাতুকি তরাতে, যুগে যুগে আসি পাতুকি তরাতে, ত্যাগী অনন্ত স্বয়ং, নররূপে নারায়ণ, নররূপে আমার টাকায় খাচ্ছিস তাচ্ছিস আর একটা কাজের বেলা নেই। ন পারলে বৃন্দাবনকে শেষ করতে, ন পারলে ভিডিও বসতে ফাইলগুলো চুরি করে আনতে। আর তুমি বিশ্বাস করো রজত, আমি আর পবন রাতের অন্ধকারে ভিডিও অফিস তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু ফাইলগুলো কোথাও নেই। এই কাগজের ফাইলে ডানা হয় না যে সেগুলো রাতারাতি উড়ে যাবে। কিন্তু আমার তো হতে পারে আমাদের আগে কেউ ফাইলগুলো সরিয়ে নিয়েছে। সরাবে আর জানি না, তবে তবে আমি তোমার কথা মতো আমি আর পবন যখন রাতের অন্ধকারে ভিডিও অফিসের চাকরি লোককে ঢুকি, অফিসটা ছন্ন ছাড়া, ফাইলগুলো সব ঘাটা, 4টা মিলে এলোমেলো। দুর্যোগের পর দুর্যোগ। হ্যাঁ ঠিক আছে, তোরা এখন যা, আমি তোদের দরকার পড়লে ডেকে নেবো। ঠিক আছে রজত, তবে একটা কথা খেয়াল রেখো, কাল লোক নানান কথা বলছে, একটু সাবধানে থেকো, যেন সত্যমের মতো আর ভোটটি উল্টে না যায়। সূর্য ঠিক কোথায় বলছে রজত, তোমার ভোটটি যদি উল্টে যায় তুমি আর আমাদের পাবে না, কারণ আমরা হলাম সেনা পাবলিক। পাল্লা ভারী যেদিকে সেদিকেই ঝুঁকি। ভাই তোমার জামানা, তাই তোমায় ছাড়া আমরা কাউকে চিনি না। কাল নেই যদি তোমার গতি উল্টে যায়, তখন বলবো এটাই উচিত ছিল। সব সালা বেঈমান। আমি ছামালাগুলো শেষ করে তারপর একে একে সব সালাকে কাটবো। কিন্তু আমার ফাইল
ফাইলগুলো চুরি করলো কে? জাল মাথা তোর তাইতে আলো পরিষ্কার থে। আরে বাবা আমার মনে কি জানিস ওই থানা ভিডিও পাখি কিডন্যাপ হওয়ার আগেই না ফাইলগুলো বাড়িতে চলে লেগেছে। তাহলে তুই কোনো চিন্তা করিস না, শালা বালি লোকগুলোকে তুলে নিয়ে আসবো, ফাইল দেখবি ততল করে চলে এসেছে। দেরি করা কিন্তু ঠিক হবে না। আর কি দেরি করবি রে রজত সামন্ত? অতীত বর্তমান ভবিষ্যতে তো অলরেডি 12টা বেজে গেছে। প্রতীক্ষা তুই এখানে কেন এসেছিস? শেষবারের মতো তোকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিলি দাদা। ক্যান্সারের আক্রান্ত রোগীকে বাঁচানো যায় না রে ভাই। চিকিৎসা তো করা যায়, বলে কি লাভ? সে তো মলবেই। তবু তো তাকে বাঁচানোর একটা শেষ চেষ্টা করা যায়। আজকাল দিনে চিকিৎসা করলে অন্ধ দেখতে পাই, ঘোড়া চলতে পারে, তাহলে তুই কেন মল্লবোধের ক্যান্সারে ভুগছিস রে দাদা? রজত আমার ভাই আমাকে জ্ঞান দিচ্ছিলে। সেটাই তো দেখছি, নিহত্তর ভয় নইলে। এ দাদা তুই আমার কথা শুন, তোর সব সমস্যার সমাধান আমি দূর করে দেবো, তুই খালি ফিরে আয়, ধরা দে। আমাকে তুই ধোলা দিতে বলছিস, ফিরে আসতে বলছিস? তোর ছোটবেলার কথা মনে আছে? ছোটবেলার কথা মনে নেই? কি করে মনে থাকবে? তুই তো তখন খুব ছোট। আমার সব মনে আছে। বাবা আমাকে সব বলতো। মাত্র 2000 টাকা নিয়ে বাবাকে ব্যবসা শুরু করেছিল। অক্লান্ত পরিশ্রম করতে করতে সেই ব্যবসাটাকে বাবা বড় করতে লাগলো। তারপর থেকে 2000 হলো 20,000 হলো 2 লাখ, 2 লাখ হলো 2 কোটি। গাঙ্গুলি ইন্টারন্যাশনাল ফার্ম বাবা তৈরি করার স্বপ্ন। তখন আমাদের গালি বালি কোনো কিছু অভাব ছিল না। অভাব না থাকলে তুই 2 নম্বরে ধানে এলি কি করে? আমি আছিলি নে, এই সমাজের মানুষগুলো আমাকে এই পথে আসতে বাধ্য করেছে। আমরা মাটি থেকে বড় লোক হলাম, আর এই চারপাশের মানুষগুলো হিংসে করতে শুরু করলো। বুঝলি ভাই, আজকের দিনে একটা বাঙালি আরেকটা বাঙালি থপ চাইতে বলো শত্রু। একটা বাঙালি উপরে উঠতে চাইলে আরেকটা বাঙালি তাকে টেনে নামাবার চেষ্টা করে। তাই তো পাড়ার ছেলেরা বিভিন্ন পুজো লছিলে বাবার কাছ থেকে দৌড় করে টানা আদায় করতে শুরু করলো। দাদা পুলিশে কমপ্লেন দেখাতে গেলে পুলিশ ঘুষ নিতে শুরু করলো। ভোটের আগে নেতারা বাবার কাছ থেকে খলন নিতে শুরু করলো, না দিলে কোম্পানি তুলে দেওয়ার হুমকি দিল। আবার ওই নেতারাই তারা ভোটে দিতে আমাদের ফ্যাক্টরি শ্রমিকদের মধ্যে ইউনিয়ন করে আমাদের ফ্যাক্টরিটাকে লক আউট করে দিল। চালি থেকে প্রচুর তখন দেনা, কোম্পানিটা লক আউট হয়ে গেল। আর বাকি পড়লো ইনকাম ট্যাক্স। অফিসারে একে বাবাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। আর আমাদের বাবা হাতে কোলে মারা গেল। দাদা চারিদিকে তখন প্রচুর দেনালে ভাই, কোম্পানিটা বিক্রি হয়ে গেল। কিনলো এক মালালি শিল্পপতি। আর আমাদের বাঙালি মা আমাদের 2 ভাইকে নিয়ে রাস্তায় নামলো। বিশ্বাস কর ভাই, সেদিন আমি খারাপ হয়ে নিলে যেদিন দেখলাম তোলাল আমার পেটের খিদের জন্য আমাদের মাকে দেহ বিক্রি করতে হলো ওই মালওয়ালি শিল্পপতিদের কাছে। সেদিন আমার মাথাটা গেল গরম হয়ে। আমাদের এই চোখের সামনে আমাদের মায়ের শরীরটার উপরে হাত দিচ্ছে ওই মালওয়ালি শিল্পপতি। আর এই দৃশ্য দেখার পরে আমাদের মা বীজ খেলো। আর মারা যাওয়ার আগে বললো তোকে মানত করতে। দাদা তখন আমার বয়স মাত্র 14 বছর। হাতে তুলে নিলাম কাতালি, কুপিয়ে খুন করলাম এই মালওয়ালি শিল্পপতিকে। তারপরে এক হাতে কাতালি আর অন্য হাতে তোকে নিয়ে আমি দৌড় দিলাম। আমি দৌড়ছি আজ আমি দৌড়ে যাচ্ছি ভাই। আমি ফিরিনি ভাই, আমি কোনোদিন ফেলবো না। তবু যে তোকে ফিরে আসতেই হবে দাদা। আমি ফিরে আসবো। আগে যা সেই সব পাড়ার ছেলের কাছে যা যারা জল করে বাবার কাছে টাকা নিত, সেই সব পুলিশের কাছে যা যাদের কাছে কমপ্লেন লেখা করে যারা ঘুষ চাইতো, আর সেই সব নেতাদের কাছে যা যারা হিংসা রাজনীতি করে সারা পশ্চিমবাংলাকে শেষ করে দিতে চাইছে। তারা যদি সবাই ফিরে আসে আমি ফিরে আসবো। মাথা গরম করলো ভাই, তোলে যা। বেশ, আজ আমি চলেই যাচ্ছি রে দাদা। তবে তোর বিরুদ্ধে আদালতে সব প্রমাণ তুলে ধরতে আমি কিন্তু বাধ্য থাকবো, কারণ আমি কোনো অন্যায়কে সাপোর্ট করিনি আর করতেও পারবো না। তোর ভাই যে চলে গেল রে। আমি তোকে চলে যেতে বললাম, জানো তো ও আমার ভাই নয়। এইটুকু থেকে আমি ওকে এত বড় করেছি। আমি নিজে না খেয়ে আমার ভাই থেকে আমি খাইছি। দেখলো তো আমি 2 নম্বর ধান্দাতে আছি ঠিক কোথায়। আমার ভাইটাকে তো আমি এক লাইনে লিখেছি। তুই আমার ভাইটাকে বোঝা যে তোর দাদার টাকা পয়সা গালি বালি যা আছে সব দিয়ে দেবে, তোকে থাক, তুই ওকে বোঝা। আরে বুঝে গেলে ভালো, আর নইলে মেলে দে। এই সত্য এদিকে বলছিস প্রতীক্ষা তোর নিজের ভাই। আর কেউ তো দেখেছি আল কেউতে যেমন তার নিজের ছায়াকে ছবল মানে আমিও তেমনি আল কেউতে। এই
এই তোমাদের মধ্যে আমার একটা মান তোমাদের ইজ্জত আছে। কোথাও কোনো ধপ পেলে আমাকে ধপ বেতি করতে হয়। মা হোক বোন হোক কাউকে আমি ঠেলে কথা বলি না। তোর মতো বন্ধু বেমানি করলে তোকে আমি কতক্ষণ মেরে দেবো মেরে দেবো মেরে দেবো মেরে দেবো মেরে দেবো। আরে এই পাগলা রজত রজত নাম আমার। তুই যদি সাপোস আমি হব সাপুড়ে। মনে রাখিস আমি তোকে এই জায়গায় বসিয়েছি, আজ আমার জন্য তুই কথাগুলো বলতে পারছিস। রজত আমি তোকে খোতা দিয়ে 24 ঘন্টা সময় দিলাম। ওই 24 ঘন্টা সময়ের মধ্যে আমার ভাই থেকে তুই মেলে দে। জানিস না দত্ত আমালে চোখ দিয়ে না অনেক দিনে এক ফোঁটাও জল ধরে নিলে। আজ কেন জানি না মনে হচ্ছে আমার ওই ভাইয়ের তেল পজি থেকে ছুঁয়ে না আমি একবার হাও হাও করে কান্দলো দত্ত। তুই আমাকে কান্দালো দত্ত, তুই আমাকে কান্দা, তুই আমাকে কান্দা। বেশ তাই হবে। আজ রাতে আমি গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগিয়ে দেব। তাতে অবশ্য শুধু তোর ভাই নয়, পুরো শত্রু পক্ষটাই মরবে। রজত রজত নাম আমার। আমি জানি, কিন্তু কি ব্যাপার বলো তো? কি ব্যাপার তোমাদের? কি ব্যাপার? এই তোমাদের বুঝতে খুব অসুবিধা হচ্ছে তাই না? এই তোমাদের দুজনের কথাতে আমি এত কিছু করলাম, দিনের পর দিন রাতের পর রাত তোমাদের বাড়িতে গেলাম, তোমাদের রুমে গেলাম, কিন্তু আমাকে যা দেওয়ার কথা ছিল তোমরা তা দিলে না কেন? তা তোমাকে কি দেওয়ার কথা ছিল মা? এই রজত বলেছিল তার পুরো সম্পত্তিটা আমাকে দেবে। তা পুরো না দে হাফ তো আমি নেবই। অত বেশি লোভ করো না, বলে গেছে লাদেত খান না। তার মানে রজত আমার পাওনাটা দেবে নাকি মুখটা খুলবো? এমন কথা বলো না কো, আমার আছে মান সম্মান। বলে মুখটা বন্ধ রেখো, বলে গেছে শাহরুখ খান। আমাকে নিয়ে মজা করা হচ্ছে তাই না? আজকের মধ্যে আমার পাওনা চাই, না হলে আমি কিন্তু দেলি না করলে বাল করতে থুলি, বলে গেছে অমলেট পুলি। এই তুই কি বলছিস? আরে আমি পিঙ্কিকে মারতে পারবো না, ওকে আমি ভালোবাসি। রজত পিঙ্কি এরকম করো না শোনা। আরে আমি তো তোমাকে দেবো না বলছি না, শুধু একটু ধৈর্য ধরো। আসলে কি হচ্ছে, এখন নার্সিং হোম হাসপাতালগুলোতে খুব কড়াকড়ি করে দিয়েছে, আর বাচ্চা সাপ্লাই একদম বন্ধ হয়ে গেছে। আর আরব কান্ট্রিগুলোতে কি হচ্ছে জানো, বাচ্চা চাইতে বেড়েই চলেছে। আরে আমি তো তোমাকে মা বানাতে চলেছি, তুমি অন্তত খান 3 বাচ্চা দাও, আর সেইগুলোকে পাচার করতে পারলেই তোমার পাওনা আমি সুদে আসলে মিটিয়ে দেবো। আরে অবর্তন করলে কষ্ট পাবে, এ কথা বলেছে লাভলি দেবী। আসলে ওনার অনেকগুলো ছেলে মেয়ে তো, তাই একটু অভিজ্ঞতা বেশি। বুঝেছি, এ একটা নতুন খেলা তাই তো? তাহলে আমিও বলছি, কান খাড়া করে শুনে রাখ রজত, আমার সাথে নো মজাকি। আমি শালা হাইব্রিডের মাল, ফেলো করি মাখতে, তারপর তো নতুন চাল। কি রে সত্য, কি বুঝলি সত্য? রজত গোলাটা তেপে ধরত। আরে মর বোঝালো, বোঝার চেষ্টা করলে না, এবার মর। কিলে মলো না সালে কই মাছের চান এত সহজে আসছে না। তাড়াতাড়ি মাল, আর আমি ততক্ষণ ওর কানে কানে একটা ঠাকুরের নাম দেবে দি। লাখল লাদা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধা কুন্দ গিলি গোবর্ধন। লাখল লাদা বলে দে না কোথায় বৃন্দাবন, শ্যামকুন্দ রাধা কুন্দ গিলি গোবর্ধন। এখনো মরছে না সালে। আরে ছলকালি কলমচালি মতো ছক্কা যেমন তেলি করলে চলবে, এমনি করলে ধরবি, আর এমনি করলে এবার এটা দিয়ে না বারবার মেলে তুই একেবারে খতম করে দে।
একদম শেষ। মেলেছে, দারুণ মেলেছে, দারুণ মারতে হয়েছে। লজত, এবার ছুরিটা আমাকে দে। লজত, তোকে একটা কথা বলবো, তুই কিন্তু মনে করবি না, তোর ছবিটা মানে দারুণ হয়েছে। কিসের ছবি? কিসের ছবি? আরে তুই যখন পিঙ্কিকে খুন করছিলি না, সেই ছবিগুলো। এই সত্য, ছবিগুলো ডিলিট কর, ডিলিট। আরে শালা ক্যামেরা মোবাইলগুলো কোন খেলা আবিষ্কার করেছিল রে, যখন তখন যার ছবি উঠে যায়। সত্য, ছবিগুলো রাখিস না। আরে বাবা, আমি তো তোর কোনো ক্ষতি তাই না, তুই তো আমার বন্ধু। তাই তো তুই এক কাজ কর, তুই কদিনের জন্য না গা ঢাকা দিয়ে। আমি গা ঢাকা দিয়ে দেবো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর আমাকে একটা কাজ করতে হবে, ওই পিঙ্কি দাদা থুপঙ্ক থানকে খবর দিতে হবে যে তোমার বোনের লাতটা না এই ছিপডাঙ্গায় মাঠে ফাটকালার জায়গায় পড়ে আছে। সত্য, ছবিটা মালিয়ে হাঁপো কুতে তেলে। সত্য, যাস না। যেতে দাও আমায়, যেত না কেন, যে ছবি তুলেছি মনে লেখো না। সারা সত্যপ্রিয় কি আমার সাথে বেমানি করতে পারে? হ্যাঁ, করতেই পারে, করতেই পারে। তাহলে আমার কি করা উচিত? রজত না বাবা, তাহলে কাল রাতে রজত ছবি নয় রে সত্যপ্রিয়। সত্যপ্রিয়, তোকে আমি পৃথিবী থেকে ডিলিট করে দেবো, ডিলিট। তাই সত্যপ্রিয়র গোলায় মালা শুরু কর রজত, তোর আসল খেলা। পিঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। স্যার, ঠিকানাটা তো এটাই দিয়েছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকানা। পিঙ্কি, তুই কোথায়? পিঙ্কি। স্যার, স্যার ওই দেখুন। পিঙ্কি, কথা বল বোন, কথা বল, কথা বল, শুধু একটিবার কথা বল বোন। আচ্ছা মহাদেব বাবু, আমার বোন পিঙ্কি কথা বলছে না কেন? এই পিঙ্কি, এই তুই কি আমার উপর রাগ করছিস? আমি আর তোকে কোনোদিন বকবো না রে, শুধু একটিবার কথা বল বোন, শুধু একটিবার কথা বল। আচ্ছা, আপনার বোনার কথা বলবে না। কথা বল বোন, কথা বল, শুধু একটিবার কথা বল। আচ্ছা মহাদেব বাবু, বলুন না, এর কি কোনো প্রয়োজন ছিল? ভোরের বকুল ঝরে গেছে সূর্য ওঠারই আগে, ঝরে গেছে নিভে গেছে আর মনে মনে ভাবি বেদনার অনুরাগ মধু বসন্ত রাগে ভোরের বকুল ঝরে গেছে সূর্য ওঠারই আগে, ঝরে গেছে নিভে গেছে আলো মনে মনে ভাবি ভাবি
জানতে পারি? এই জীবন গুন্ডা প্রয়োজন ছাড়া কোনো কাজ করে না, তাই আপনাকে আমার সঙ্গে এক্ষুনি যেতে হবে বিডিও ম্যাম সাহেব। কোথায় নিয়ে যাবে আমাকে? কি করতে চাও আমাকে নিয়ে তোমরা? এই জীবন গুন্ডা কাজের সময় কোনো কথার উত্তর দেয় না, সে শুধু চুপচাপ তার বসের হুকুম তালিম করে যায়। তাই আপনাকে আমার সঙ্গে এক্ষুনি, তাই আপনাকে আমাকে খালাস করে দিতে বলেছে। কে হুকুম দিয়েছে? আমি হুকুম দিয়েছি। কে তুমি? পথহারা এক পথিক, আমি পথই আমার ঘর। এই দূরে আমি হলাম এক পথিক যাযাবর। হেয়ালি বাদ দিয়ে সত্যি করে বলো তো, কি চাও তুমি? আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে তোমার কি লাভ? লাভ লোকসানের হিসাব করে ব্যবসাদারেরা। আমার মতন অন্ধগলির বন্দি পাখিরা কোনো লাভ লোকসানের খতিয়ান থেকে কাজ করে না। আমার শুধু মনে হয়েছে তুমি যদি এখানে আটকে পড়ে থাকো তাহলে নিশিগঞ্জ গ্রামের মানুষের অনেক অনেক ক্ষতি হয়ে যাবে। তাই আমরা তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি ফটাফট। তোকে হারিয়ে তোর মাটা যে কেঁদে কেঁদে অন্ধ হতে চলেছে। চল মা চল, তোর মায়ের বুকে ফিরে যাবি চল। কে আমার মা? কে আমার বাবা? কেউ নেই এই পৃথিবীতে, আমার কেউ নেই এই পৃথিবীতে। আমি শুধু একা একা একা। এই পৃথিবীতে আমরা তো সবাই একা বিডিও ম্যাম সাহেব। হ্যালো, এই জীবন মুন্ডাও দেখছি রাতারাতি দার্শনিক হয়ে গেল। আপনারাই বলুন, দেশের চোর গুন্ডা যদি রাতারাতি দার্শনিক হয়ে যায় তাহলে দেশটার কি হাল হবে একবার ভেবে দেখেছেন? আপনার কথা মতো আমার পালিত বাবা মার কাছে আমি ফিরে যেতে পারি, কিন্তু আপনাকে কথা দিতে হবে। আপনাকে সব কিছু খুলে বলতে হবে। আপনাকে খুলে বলতে হবে আমার জন্ম বৃত্তান্ত। আপনাকে খুলে বলতে হবে কে আমার মা, কে আমার বাবা। বলুন। বলবো, নিশ্চয়ই বলবো। তবে এখন যে সেই সময় হয়। সময় 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 আর কত সময় আপনাকে দিতে হবে আপনি বলতে পারেন? কেন সময়ের পর্দা টেনে এইভাবে আমার জন্ম পরিচয়টাকে ঢেকে রাখতে চাইছেন? কেন গোপন করতে চাইছেন আমার জন্ম বৃত্তান্ত? সেটা কি এতই কলঙ্কিত? জন্ম কখনো কারো কলঙ্কিত হয় না রে মা। আমাদের জন্মদাতা মা বাবা হয়তো কলঙ্কিত হতে পারে, সব থেকে কিছুই নেই। ওর জন্ম বৃত্তান্ত ঢাকা পড়ে আছে সময়ের নিকষ কালো অন্ধকারের পর্দা। কি বললেন? কি বলেন আপনি? তার মানে আপনি জানেন আমার জন্ম পরিচয়? কি আমার মা, কি আমার বাবা? আপনি আমার বলুন না, চুপ করে থাকবেন না, আপনি বলুন। কি জ্ঞান হবার পর থেকে রাস্তার ধারে, আমি ডাস্টবিনের ধারে কুকুর বিড়ালদের সঙ্গে বড় হয়েছি। ঘুম পেলে মায়ের কোলে নয়, রুক্ষ ইট মাথায় দিয়ে ঘুমিয়েছি। মায়ের ঘুম পাড়ানি কানে নয়, ঘুমিয়েছি রাস্তার বিরামহীন কুকুরদের ডাকের মধ্য দিয়ে। তাই যদি আপনি জেনে থাকেন আমার কে মা, কে বাবা, কোথায় আছে তারা, বলুন। আপনি চুপ করে থাকবেন না, বলুন, দয়া করে বলুন। বলবো, সব বলবো। তবে এখানে নয়, এটা ৭৮ শহীদ। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়ে ওই শয়তানরা চলে আসতে পারে। ঠিক কথা। এই বিডিও ম্যাম সাহেব হলো ওদের পথের কাটা, তাই যেভাবে হোক এই পথের কাটা ওরা উপরে ফেলবে না। তা ওরা কিছুতেই পারবে না। শিক্ষার আলোয় আলোকিত ওই বিডিও সাহেবা আর এই অন্ধগলির বন্দি বাকি মুন্নি একসঙ্গে হাতে হাত মিলিয়ে ঝাঁপিয়ে পড়বে শয়তানদের বিরুদ্ধে। তারপর ছিন্ন ভিন্ন করে দেবে ওদের চক্রান্তের জাল। তবে এসো মুন্নি, আজ আমরা দুজনে হাতে হাত রেখে শপথ করি, আজ থেকে তোমার আমার একটাই উদ্দেশ্য, রাজা সত্যক্রিয়ের ধ্বংস। নাই নাই ভয় হবে হবে জয় ভুলে যাবে ভুলে যাবে যারা নাই নাই ভয় হবে হবে জয় ভুলে যাবে ভুলে যাবে যারা নাই নাই ঠিকই বলছি। রাজত্ব আমাদের বলেছিল গোডাউনে শর্ট সার্কিট করে আগুন লাগা
লাগাতে। কিন্তু আগুন লাগাতে গিয়ে দেখি বাড়ি থেকে তালা ভাঙা, ভেতরে কেউ নেই, সব বেটা পালিয়েছে। তাহলে বেদ কলেতে বা তোলাও পালা, মানে আমিও পালাবো। কোথায়? আরে ওই হিমালয় গিয়ে তন্ত্র সাধনা করবো। শালা থোলের বাদ তাদের কৈফিয়ত দিতে দিতে জীবনটাই ছোট্ট হয়ে যাবে। যা পালা বলছি। ঠিক আছে। আরে শোন, আমি তো এখান থেকে পালাবো বলছি না, ওই লজরটাকে বলবি না, ফাটলে শালা ওই লজরটাকে ফাটবে। ঠিক আছে, খবরটা আগে রজতদাকে জানাতে হচ্ছে। চলি চলি। পালাবো পালাবো, আমার টাকা পয়সা গালি বালি যা আছে সব নিয়ে আমি পালাবো। আমাদের পালাবো সময় হয়ে গেছে, কিন্তু ওই লজরটাকে তো একা বাঁচিয়ে রাখা যাবে না। কিন্তু ওকে তো আবার আমি খোঁচা দিয়ে মেলেও ফেলতে পারবে না। কিন্তু কে খুন করবো ওকে? কে? আমি মারবো ওই শালা শুয়োরের বাচ্চা রজত সামন্তকে। কারণ ও আমাকে পৃথিবী থেকে সরাতেই চেয়েছিল। সেদিন যদি আপনি আমাকে না বাঁচালেন তাহলে আমি আকে সবই তো তোমার কপাল। তাই তো ঠিক সময়ে ঠিক জায়গায় তোমার অ্যাম্বাসেডারটা নিয়ে আমি পৌঁছে গেছিলাম। কিন্তু তোমাকে আমি কেন বাঁচিয়ে রেখেছি জানো? কেন? প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? হ্যাঁ। আরে বাবা, তোমার পিঙ্কি কই লজত মেলে ফেলেছে, তোমাকে খুন করার চেষ্টা করেছে। আরে নয় হ্যাঁ। আর তারপরে না তোমাকে না ওই মোবাইলে আমি ছবিগুলো তোমাকে পাঠিয়ে দেবো। এক কাজ করো, তুমি ওকে ছেড়ো না। ছাড়বো না, আমি কিছুতেই শালা শুয়োরের বাচ্চা রজত সামন্তকে কিছুতেই ছাড়বো না। ছেড়ো না, আমি তো তাই না। এক কাজ করো, তুমি এই পিস্তলটা লাগো। না এটা নয়, তুমি এক কাজ করো, তুমি এই থুলিটা লাগো। এটা তোমার পেটে গোজা ছিল, আর তুমি ওই লজতের পেটে না গুজে দিয়ে ফেলো দিয়ে দাও। ছাড়বো না, আমি কিছুতেই ওই শালা শুয়োরের বাচ্চা রজত সামন্তকে আমি কিছুতেই ছাড়বো না। হ্যাঁ, তবে একটা কথা মনে রাখো, আমি তোমাকে যখন বলবো ঠিক তখন। ঠিক আছে। সত্যবাবু, রজত আসছে। রজত আসছে। এই অপূর্ব, তুমি চলে যাও। এই আমি অপূর্বের ব্যাপারটা তুই লজতকে বলিসনি তো? না। আরে লজত আইলে তোকে একটা খবর জানা দিলাম, বুঝলি? বলতে পারিস এটা আমার একারই সিদ্ধান্ত। হ্যাঁ, দেখ, তোর যেমন একটা অতীত ইতিহাস আছে, ওইরকম একটা আমারও আছে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে দেখার কেউ ছিল না, জানিস? কাকা কাকিমার কাছে আমি মানুষ। কাকা আমাকে যাই হোক একটু কলেজ পর্যন্ত লেখাপড়া শিখিয়েছিল। তাই তো কলেজে রাজনীতি করতে করতে আমার গ্রাম পঞ্চায়েতে প্রধান হবার ইচ্ছেটা আমার মাথায় চাপলো। হলাম, অনেক টাকা পয়সা কামালাম, কিন্তু আর আমার ভালো লাগছে না। কেন ভালো লাগছে না? তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। তুই নাকি সূর্যকে বলেছিস সেখান থেকে পালিয়ে যাবি। শালা হালামিতে সব বলে দিয়েছে। সত্য? আরে কোথায় যাবি তুই? আমাদের ছেড়ে তোকে আমি কোথাও যেতে দেবো না। তুই আমার বন্ধু, তুই আমাকে বন্ধু না ভাবলেও আমি তোকে সব সময় বন্ধু ভাবি রে। আমি তোকে ছাড়ে যে একা থাকতে পারবো না। তুই কান্দিস না, সত্যি কান্দি না, নাটক করছিলে। দেখেছো পাচু, সত্য প্রিয় পর্যন্ত আমাকে বিশ্বাস করে না। যা 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 যা, তোরা সবাই আমার জীবন থেকে চলে যা। আলে যাবো না, তোকে ছেলে কোথাও যাবো না। অনেক হইতে এক তিলমলি তলি, নাক মলতি, কান মলতি। আলে হারাম দে, তোকে একটু বোঝা না বোঝা। হ্যাঁ ঠিকই তো। তুমি জানো পাচু, সত্যপ্রিয় আত্মহত্যা করবো বলে প্ল্যান করেছে। আমি? হ্যাঁ, তবে আর কি বলছি, খালি ও বলছে পালাবে, কিন্তু কোথায় পালাবে তাকে তোকে বলেছে? তা তো বলেনি। আর তোরাও বোঝার চেষ্টা করিসনি। ওরে পাচু, ও যে পৃথিবী ছেড়ে পালাবার তালে আছে রে। আলে না, পাচু, তুই এক কাজ কর। পাচু, তুই সত্যপ্রিয় থেকে পিস্তলটা নিয়ে নাও তো। ওটা না ওর কাছে থাকলে যখন তোকে নিজেকে সুইসাইড করে ফেলবে। পাচু ভাই, তুমি ওর থেকে পিস্তলটা নেবে না আমি বিষ খাবো? আরে লজত, তুই না, বিষ খাও মানে তো মুক্তি পাও নইলে। তুই এসব কি করতে যাচ্ছি বলতো? তুই ভাবতো। ছাড় আমাকে, ছাড় আমাকে, ছাড়। রজত বাবু, শিশিটা ফেলে দিন বলছি, ফেলে দিন। লজত, তুই কি পাগল হয়ে গেছিস? আত্মকলহ মানে তো মহাপাপ। আত্মকলহ মানে তো মুক্তি পাওয়া নইলে। তুই কি করতে যাচ্ছিলি? এছাড়া যে আমার আর কোনো উপায় নেই রে সত্যপ্রিয়। যা তোরা একে একে সবাই আমার জীবন থেকে চলে যা। কোথাও যাবো না, তোকে দিলে কোথাও যাবো না। পাঁচ একটু বোঝা। হ্যাঁ ঠিক তাই তো, কিন্তু আপনি
কিন্তু আপনারা এরকম কোনোদিন পাগলামি করবেন না, কথা দিন। বেশ, আমি কথা দিলাম। পাঁচু, তুমি ওর থেকে পিস্তলটা নিয়ে নিও তো। ওটা ওর কাছে থাকলেও ও যখন তখন নিজেই মরে যাবে। পাঁচু ভাই, তুমি ওর থেকে পিস্তলটা নেবে না আমি বিষ খাবো? আরে না লে বাবা, না লে বলছি, আরে না লে বাবা, না। এই নিন রজত বাবু, এবার আপনার শান্তি হয়েছে তো? আমি কথা দিচ্ছি আপনার বন্ধু আর আত্মহত্যা করবে না। আত্মহত্যা ওকে যে করতে হবে। মানে মানে আমার কি? কল খবরে কাগজে হেডলাইন হবে, সত্যপ্রিয় নিজের পিস্তল থেকে নিজেকে গুলি করে সুইসাইড করেছে। আরে লদত আমাকে ভয় দেখাতে, আমার সঙ্গে মজা করছে। লদত, আমি তো তোর বন্ধু না, আমি তোর শত্রু, শয়তান। কেন বিশ্বাস করেছ আমাকে জানিস না? বিশ্বাসের রাস্তা দিয়ে আমি একদম হাঁটি না। অবিশ্বাসে কেউ সবটা আমার ভেতরে রাখছে, হাতগুলো নিসমিস করছে। তোর আমার রক্ত চাই রে, তোর আমার রক্ত চাই। লদত, তুই আমার বন্ধু, তোর সঙ্গে আমি কোনোদিন বেইমানি করবো না। আমি আজ থেকে রবীন্দ্র ভারতীর ছাত্র হয়ে দেবো, আর ওই মোবাইলের ছবিগুলো সব মুতে দেবো। তুই একদম করি না ভাই, তুই আমাকে ঠেলে দে ভাই, তুই আমাকে ঠেলে দে। আর আমায় ডাকিতি না, আমার ছবি তুলে না। আপনি আপনি সত্যবাবুকে মেরে ফেললেন। বেশি বাড়াবাড়ি করলে আমি তোকেও মেরে দেবো রে, মেরে দেবো। আমি হলাম রাবণ, আমি হলাম কংস, মির্জাফরের ককটেল আমি কি ভেবেছিস তোর ওই ভিডিও আমার গোডাউন থেকে পালিয়ে বাঁচবি? কোথায় পালাবে রে ও? ওকে যে আমার খাঁচায় ধরা দিতে হবে। কাল রাত ঠিক 9টায় আমি অন্ধকারের বন্দি পাখিকে মুক্তি দেবো। রাত ঠিক 9টা। ব্যাপারটা কি হলো কিছুই তো বুঝে আসতে পারলাম না। সিনেমা দেখলাম নাকি ভেলকিবাজি? এ সালার এখন মরার কথা ছিল না তো? ঠিক হয়েছে, ভালো হয়েছে। কোথায় আছে না, পাপ কখনো বাপকে ছাড়ে না। যাও সত্যপ্রিয়, তুমি অনেক মানুষকে নরক যন্ত্রণা দিয়েছো, এবার তুমি নরকে গিয়ে ওই নরক যন্ত্রণা ভোগ করো। চিনে না? আমি সব জানি প্রতীক্ষা, আমি সব জানি। জেনে শুনেই কিন্তু আমি আগুন নিয়ে খেলা করতে নেমেছি। ওই রজত সত্যপ্রিয় যতই ভয়ঙ্কর হোক না কেন, ওদের বিচারের সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সময় হয়ে গেছে। হ্যাঁ, সময় হয়ে গেছে। মারণ যজ্ঞ শুরু হয়ে গেছে। ওরা আমার বোন পিঙ্কিকে অন্যায়ভাবে খুন করেছে। ওদেরকে আমি কাউকে ছাড়বো না। আমি আইনের মাধ্যমে ওদেরকে নিজের হাতে শাস্তি দেব। না শুভঙ্কর দা, আমি তো আপনাকে কিছুতেই করতে দেব না। আপনার জন্য আইনের রক্ষক, তাই আপনার বোন পিঙ্কিকে যে খুন করেছে আমি চাই আইনে তাকে শাস্তি দেবে, আপনি তাকে আইনের হাতেই তুলে দেবেন।
না, হবে না। আইনের হাতে ওদের তুলে দিলে ওই আইনের হাত ধরে ওরা বাইরে বেরিয়ে এসে শয়তানের রাজত্ব চালাবে। না শুভকর্তা, সমস্ত পাপের তো একটা বিনাশ থাকে। কংস কি কখনো পেরেছিল তার মৃত্যুবান পৌঁছে যাবে শ্রীকৃষ্ণের হাতে? নাকি রাবণ ভাবতে পেরেছিল তার মৃত্যুবান পৌঁছে যাবে ওই শ্রীরামের হাতে? সেই জন্যই আজ আপনার কাছে আমাদের একটাই অনুরোধ শুভঙ্কর দা, আপনার মধ্যে দারোগা শুভঙ্কর নয়, কর্তব্যনিষ্ঠ মানুষ শুভঙ্করকে দেখতে চাই। আর এই মুহূর্তে ভিডিও হিসেবে আমি আদেশ দিচ্ছি, আজ রাত্রে হোটেল রেনবো থেকে একটা মাছিও যেন বেরিয়ে যেতে না পারে। এই হোটেলের নাচ গানের শেষে আমরা ওদের হাতে নাতে ধরবই ধরবো। ইয়েস ম্যাডাম। লেডিস এন্ড জেন্টলম্যান, এতক্ষণ হোটেল রেনবোই ব্যাকওয়েট হলে ঝাড়বাতির আলো শুরু হবে মুন্নির নাচ গান। মনিকা ও মাই ডার্লিং, Monica, oh my darling, Monica. নিশিগঞ্জের উপর আর নিশিগঞ্জের মানুষের উপর যে অত্যাচার তুমি চালিয়ে এসেছো, আজ এসেছে তার হিসাব দেবার পালা। হিসাব কে নেবে? আমার হিসাব নিশিগঞ্জে কার এত বড় সাহস যে আমার কাজের হিসাব নেই? রজত রজত নাম আমার। হ্যাঁ, নামটা এইভাবে বারবার পড়ে মনে রাখার চেষ্টা করো রজত সামন্ত। বলো রজত সামন্ত। তাহলে ওরা হয়তো এরপর বাপের নামটার মতো নিজের নামটাও বেমালুম ভুলে বসে থাকবে। স্বীকার করো রজত সামন্ত, আজ থেকে 25 বছর আগে নিশিগঞ্জ জেনারেল হাসপাতাল ওয়ার্ড থেকে যে প্রসূতি অবস্থায় যে সদ্যজাত শিশুকে তুমি কিডন্যাপ করেছিলে, কি করেছো তা বলো। 20 বছর সেই রাতের ঘটনা। ভোট বৃন্দাবন ওনার হাতে আমি বাচ্চাটা তুলে দিয়েছিলাম, আবার ও তুলে দিয়েছিল ওই সত্যপ্রিয়র হাতে। তাই ওই বাচ্চার খবর একমাত্র সত্যপ্রিয় জানে। কিন্তু আবার আপনাদের এমনই দুর্ভাগ্য, সে তো পৃথিবী মায়া কাটিয়ে বহু দূরে চলে গেছে। বহু দূর থেকে দিতে এলাম উপহার, তুমি যে আমার, ওগো তুমি যে আমার। বহু দূর থেকে
বেঁচে আছিস? একদম টাটকা ছিল, টাটকা। রজত, হ্যাঁ। তুই এত বোকা? তুই তো জানিস আমি সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকি। তাছাড়া তুই আমার পিস্তল দিয়ে তুই আমাকে মারার চেষ্টা করলি। দাদা, তুই তুই- দেখলি না পিস্তলটা আসল না নকল? দাদা তুই হ্যাঁ রে ভাই, সেদিন তোর কথাগুলো না আমার অন্ধ মনের বন্ধ জানালগুলো সব খুলে গেছিল ভাই। আসলে এই প্রতিবন্ধী সাজতে সাজতে আমি নিজের সত্তার কাছে কবে যে প্রতিবন্ধী হয়ে গেছি সেটা আমি বুঝতে পারিনি। আর এটা আমারও শপথ। আজ তোদের দুজনকে আমি একসঙ্গে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাবো। হ্যাঁ যাবেন যাবেন, তার জন্য তো ব্যস্ত কেন হচ্ছেন? আরে রজত তো চেয়েছিল এই সত্য প্রিয়কে মেরে অনেক কিছু সত্য গোপন করবে, কিন্তু রজত জানে না সত্য কখনো মরে না, সত্য কখনো মারা যায় না। তাই তো আমি মানে সত্য প্রিয় আবার বেঁচে উঠে সবার সামনে কিছু আসল সত্য তুলে ধরতে চাই। তাহলে বলো কি করেছো আমার সেই সদ্যজাত সন্তানের? অন্য সব বাচ্চাদের মতো তাকে কইছো আরব কান্ট্রিতে বিক্রি করে দিয়েছেন। না চন্দ্ররাজ বাবু, তাকে আর বিক্রি করে উঠতে পারিনি, আমাদের কাছে রেখেই তাকে বড় করেছি। তবে কি জানেন, শয়তান কখনো ভালো মানুষ তৈরি করতে পারে না। সে বেঁচে আছে, বহাল তবিতে আছে, আপনাদের সবার মাঝেই আছে। কে কে সে? এই মুন্নি, মুন্নি? এই মুন্নি হলো আপনাদের সে হারিয়ে যাওয়া সন্তান। আজ থেকে 20 বছর আগে ওয়ার্ড বয় বৃন্দাবন কর্মকার তাকে চুরি করে তুলে দেয় রজতের হাতে। এই সত্যপ্রিয় বাবু, আমি জানি নাই আমার মা, আমার বাবা। আয় আয় রে ভাই, নিজের সন্তানকে বুকে জড়িয়ে ধরতে কেমন লাগে সে সাধ্য আজ আমি পাইনি। আয় মা, সেই ইচ্ছাটা আজ আমার পূরণ করে দে। আয় আয় মা, আয়। তাহলে আমি কে? কি আমার পরিচয়? ওই চন্দ্রনাথ বাবু আর পার্বতী দেবী তো আমার পালিত বাবা মা। তাহলে সত্যিকারের কে আমার বাবা, কে আমার মা, কি আমার পরিচয়? ওই রজত সামন্ত। কি বললে? আর কুমারী বউল বসন্ত। কি বলছো মামা? ওই রজত সামন্ত আমার বাবা? ঠিকই বলছি। আমার পুটটা পোকার মতো ওই ভালোবেসেছিল রাজীব, তাই তো রজতকে বিশ্বাস করে একটা কুমারী মেয়ের সব কিছু জড়ে করে দিয়েছিল, তার হাতে তুলে দিয়েছিল। মামা, কিন্তু যখন সে বুঝতে পারল তখন সে অনেক দেরি হয়ে গেল। আর তাই তোকে জন্ম দিয়ে আমার হাতে তুলে দিয়ে এক রাস বেদনা আর অভিমান বুকে নিয়ে চোখ বুঝলো। তারপর 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 ওই ছোট্ট বাচ্চাটাকে বুকে নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় পড়লাম, কি করে এই বাচ্চাটাকে আমি মানুষ করব। হঠাৎ মনে পড়লো গান মাস্টারের কথা, মনে পড়লো নিজের অপরাধের কথা। আর তাই তো সেদিন ঝড় বৃষ্টির রাতে একটা বাচ্চার চিৎকার শুনে তাই বেরিয়ে এসে দেখি একটা বাচ্চা অঝোর ধারায় কেঁদে চলেছি। আশেপাশে কেউ কোথাও নেই। বাচ্চাটাকে পরম মমতায় কোলে তুলে নিতেই বাচ্চাটা ছোট্ট ছোট্ট হাত দুটি দিয়ে সেই যে ভালোবাসার বন্ধনে গলাটা জড়িয়ে ধরেছিল, আজও সেই ভালোবাসার বন্ধন ছিন্ন করতে পারিনি রে মা। শুভঙ্কর বাবু, আজ আমি আপনার কাছে কোনো কথা গোপন করব না। বলতে পারেন এটা আমারই একা মতামত। আসলে আমি আর রজত অনেক বাচ্চাকে হাসপাতাল থেকে চুরি করে বিদেশের বাজারে বিক্রি করেছি, অনেক মেয়েকেও পাচার করে দিয়েছি, এমনকি আপনার বোন পিঙ্কিকেও আমরা মেরে ফেলেছি। তাই সমস্ত পাপের সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য এই ফাইলের মধ্যে আছে। আর আমি চাই আপনার মতো একজন সৎ নির্ভীক পুলিশ অফিসারকে তুলে দিয়ে আমি নিজেকে ধন্য মনে করতে চাই। আসুন, নিন ধরুন। থ্যাংক ইউ সত্যপ্রিয় বাবু, আইনের পাশে এভাবে দাঁড়াবার জন্য আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আমার কৃতকর্ম করার জন্য আমি সবার সাথে ধন্যবাদ জানাচ্ছি। রজত, আমি দেলে চললাম ধোলা দিতে, আর তুমি একটা খোতা মেলে আমার পিতনে পিতনে চলে যেত। আর দেলে বলতে তুই ভাই বন্ধু মিলে না গোবিন্দভোগ তালের ভাত খাবো। তা তা না শয়তান রজত সামন্ত, আর আমি তোমাকে ছাড়বো না। হ্যাঁ শয়তান রজত সামন্ত, তুমি আমার আর অনেক ক্ষতি করেছো। তুমি অনেক মায়ের কোল থেকে তার সন্তানদের চুরি করে নিয়ে এসে অন্ধকারিতে বন্দি বাকি লাগিয়ে রাখছো। তুমি অনেক মায়ের স্মৃতি থেকে কেড়ে নিয়েছো জীবনকে সিঁদুর।
তাই তোমাকে তো আমি বাঁচতে দেবো না রজত সামন্ত। তোমাকে শেষ করে আমি মুক্তি দিয়ে যাব এই সমস্ত অন্ধকারের বন্দি পাখিদের। সন্তান রজত সামন্ত, তোমার একমাত্র শাস্তি মৃত্যু। হ্যাঁ তুই কি করলি মুন্ডি? স্যার আমি ঠিকই করেছি স্যার। এই শয়তানটাকে শেষ করে দিয়ে আমি অন্ধকারের বন্দি পাখিদের মুক্তি করে দিতে চাই। আইন তুমি নিজের হাতে তুলে নিলে মুন্নি। আমি যে আমার বোনের নামে চুক্তি করেছিলাম, আমি আইনের মাধ্যমে ওদেরকে শাস্তি দেব। মা, মা গো, এতদিন তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে মা, আর কয়েকটা দিন অপেক্ষা করো, আমি জেলে সাজা কেটে এসে আবার তোমার কাছে ফিরে আসবো। ওরে জীবন, তুই আমার জন্য অপেক্ষা কর, আমি তোর হাতে সিঁদুর পরে পরে জীবন প্রতীক্ষা। আমি পাখিকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি মা। আমি নিজে জেলে গিয়ে আমি মুক্তি দিয়ে গেলাম এই সমস্ত অন্ধকারের বন্দি পাখিদের। দেখো আমি চলে যাবার দূর থেকে ছুটে আমায় তোমরা ধরে রেখো না, না রেখো না, আমি চলে যাবার দূর থেকে আমায় তোমরা ধরে রেখো না। আমি যে অন্ধকারে বন্দি পাখি, আমি যে অন্ধকারে বন্দি পাখি, বন্দি পাখি, বন্দি পাখি।